আরে বউ, কাছে আসো না কেন? আমার তো তোমাকে আদর করার জন্য মনটা আকুপাকু করছে। তাড়াতাড়ি কাছে আসো। এই ফাজল ছেলে, লজ্জা করে না এসব বলতে? আমি তোমার সিনিয়র, ভুলে যাও কেন? আরে বউ, সিনিয়র হও আর জুনিয়র হও, বউ তো। তো বউকে আদর করব না তো চেয়ে চেয়ে দেখবো? হ্যাঁ, দেখো ফাজিল, কিন্তু কাছে আসবে না। আমি তোমাকে একদম পছন্দ করি না। আরে সোনা, পছন্দ কি এমনি এমনি করবে নাকি? আমার ভালোবাসা পেলে এমনিতেই পছন্দ হয়ে যাবে। নো অব্র, একদম কাছে আসবে না। এইসব জোর জবরদস্তি আমার কাছে একদম পছন্দ না। আপোষে আসতে না দিলে তো জোরই করতে হবে। তুমি আমার বউ, সেই 1 মাস ধরে। এর মধ্যে একটা হাতও ধরতে পারলাম না। কেন, শরীর পেতে খুব ইচ্ছে করে নাকি? তোমাদের মতো ছেলেদের কাছে তো ভালোবাসার মূল্যই নাই, শরীরটাই সব। নীলা রাগে ফুঁসে উঠে কথাগুলো বলল। অভ্র তো হতবাক। নীলা যে এমন করে বলবে সে বুঝতে পারে নাই। নীলার চোখে আগুন জ্বলছে। অভ্র এবার রাগ হলো। সে নীলাকে এক ঝটকায় কাছে নিয়ে এসে বলতে লাগলো। কি যা তা বলছো নীলা? তুমি আমাকে এমন ভাবো? এই 1 মাসে আমি তোমাকে একবারও জোর করেছি? ছাড়ো আমাকে, টাচ করবে না, অসহ্য লাগে আমার। অভ্রের চোখ মুখ শক্ত হয়ে গেল। এতক্ষণ যে ছেলেটা হাসি ঠাট্টা করছিল, মুহূর্তেই তার মুখের রেখা বদলে গেল। চোয়াল শক্ত, দৃষ্টি তখন তীক্ষ্ণ। সে ধীরে ধীরে নীলার হাত ছেড়ে দিলেও চোখ সরালো না। নীলা, কথা বলার আগে একটু ভেবে বলো। শরীরটাই যদি আমার সব হতো, তাহলে এই 1 মাসে তোমার ইচ্ছের বিরুদ্ধে একবারও কাছে আসতাম না। তুমি আমাকে এত সস্তা ভাবো? আমি তো দেখি, আমি যা দেখি তাই বলি। ছেলেরা বিয়ের পর শুধু একটা জিনিসই বোঝে, ভালোবাসা, সম্মান, এইসব মুখের কথা। সুযোগ পেলেই আসল চেহারা বের হয়। অভ্র এবার সত্যিই রেগে গেল। সে এক পা পিছিয়ে গিয়ে দুহাতে চুলে হাত বুলিয়ে বিরক্তি স্বরে পড়ল। ওয়াও, মানে আমি তোমার চোখে সেই লেভেলের ছেলে? তাহলে বিয়ে করলে কেন? তখন তো সিনিয়র ম্যাডামের খুব ইগো ছিল, তাই না? বিয়ে করেছি মানেই নিজেকে সঁপে দিয়েছি, এমন ভাবার কোনো কারণ নেই। মনে রাখবে, আমি এখনো তোমার সিনিয়র। আমার সম্মান নিয়ে খেলতে আসবে না। সিনিয়র সিনিয়র সিনিয়র, এই একটা কথা ছাড়া আর কিছু জানো? বিয়ের পরও যদি দেয়াল তুলে রাখো, তাহলে এই সম্পর্কটা কিভাবে চলবে বলো তো? সম্পর্ক? এটা সম্পর্ক নাকি জোর করে গলায় ঝুলানোর দায়? তুমি তো সুযোগ পেলেই আদর সোহাগের কথা বলো। একবারও জিজ্ঞেস করেছো আমি মানসিকভাবে প্রস্তুত কিনা? অভ্র থমকে গেল এক সেকেন্ডের জন্য, কিন্তু তার রাগ তখনও কমেনি। সে আবারও বলল। তুমি প্রস্তুত না সেটা আমি বুঝি, তাই তো 1 মাস ধরে নিজেকে আটকে রেখেছি। কিন্তু তুমি যেভাবে অপমান করলে, মনে হচ্ছে আমি কোনো লালসায় পাগল লোক। তুমি কি, সেটা সময় প্রমাণ করবে। আমি চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করি না। শোনো নীলা, তোমার অতীত আমি জানি না, জানতেও চাই না। কিন্তু আমার চরিত্র নিয়ে বাজে কথা বলার আগে প্রমাণ রেখো। আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ বললাম, ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসায় সম্মান আছে, জোর নেই। ভালোবাসা এত সহজে মুখে আনতে নেই অব্র। ভালোবাসা প্রমাণ করতে হয়। ঠিক আছে, প্রমাণই চাও যখন, তাহলে প্রমাণই পাবে। কিন্তু মনে রেখো, আজ যেভাবে আমাকে অপমান করলে, সেটা আমি ভুলবো না। ভালোবাসি বলে চুপ ছিলাম, দুর্বল বলে না। ঘরের ভেতরে থমথমে নীরবতা নেমে এলো। দুজনেই রাগে ফুঁসছে, কিন্তু দুজনের রাগের নিচে লুকিয়ে আছে অদ্ভুত টান। নীলা জানে সে ইচ্ছে করেই কঠিন কথা বলেছে, আর অভ্র বুঝছে এই মেয়েটার হৃদয়ে ঢুকতে হলে শুধু ভালোবাসা নয়, ধৈর্য আর আত্মসম্মানের লড়াইও করতে হবে ওকে। নীলা মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে রইল। চোখের কোণে জমে থাকা পানি সে জোর করে আটকে রাখলো। অভ্র দরজার কাছে গিয়ে থামলো। আজ থেকে আর 1 ইঞ্চিও তোমার অনুমতি ছাড়া কাছে আসবো না। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার রাগ যত বড়ই হোক, আমার ভালোবাসা তার চেয়ে বড়।
বলেই সে দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে নীলার বুকটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। ঘরটা এখন নিস্তব্ধ। দরজা বন্ধ হওয়ার পর যেন অভ্রের পায়ের শব্দ কানে বাজছে নীলার। সে নিজেকে শক্ত করে রেখেছে, কিন্তু বুকের ভেতরটা অদ্ভুতভাবে হালকা ভারী হয়ে আছে। কিছুক্ষণ পরে হঠাৎই দরজার লকটা টুক করে শব্দ করলো। নীলা ভ্রু কুচকে তাকালো। অভ্র দরজাটা আধখোলা করে মুখটা ভেতরে ঢুকে ফিস ফিস করে বলল, এক্সকিউজ মি ম্যাডাম, রুমে ঢোকা যাবে? আবার কেন আসলে? বের হয়ে যাও, নাটক করার জায়গা এটা না। অভ্র পুরো দরজা খুলে ভেতরে ঢুকে গেল, যেন কিছুই হয়নি। মুখে চওড়া একটা হাসি। আরে বউ ছাড়া ঘুম আসে নাকি? বাইরে গিয়ে শুয়েছিলাম, বালিশটা একদম আরাম দিচ্ছিল না। মনে হলো আমার রাগী বউয়ের ঝাড়ি ভালো ছিল। ফাজলামি করছো? একটু আগে এত সিরিয়াস কথা হলো, আর এখন আবার হাসাহাসি। তোমার কোনো লজ্জা নেই? অভ্র বিছানার কোণায় বসে পা দোলাতে লাগলো। নীলাকে জ্বালাতে তার বেশ ভালো লাগে। লজ্জা আছে, তবে তোমার সামনে আসে না। তুমি রেগে গেলে এত সুন্দর লাগে যে রাগ ভাঙানোর ইচ্ছে করে বারবার। অব্র, আমাকে নিয়ে এসব ডায়লগ মারার দরকার নেই। আমি সিরিয়াস মানুষ। তোমার এই ছেলে মানুষই আমার সহ্য হয় না। হায় আল্লাহ, আমার সিনিয়র ম্যাডাম আমাকে ছেলে মানুষ বলেছে। তাহলে কি করব বলো? টাই পরে এসে জি ম্যাডাম বলবো? হ্যাঁ, সেটাই ভালো। অন্তত সম্মান করতে শিখবে। অভ্র হঠাৎই একটু এগিয়ে গেল, তবে এবার তার চোখে দুষ্টু ঝিলিক। অভ্র সেভাবেই বলল, সম্মান তো করি বলেই এখনো দূরত্ব রেখে কথা বলছি, না হলে এতক্ষণে। থামো, একদম থামো, বাজে ইঙ্গিত দিও না। আরে না না, আমি তো বলতে যাচ্ছিলাম এতক্ষণে তোমার রাগ ভাঙানোর জন্য চা বানিয়ে আনতাম। তুমি তো সব সময় খারাপটাই ভাবো। নীলা বিরক্তি হয়ে বালিশ ছুঁড়ে মারল অভ্রর দিকে। এই ছেলেটা একদম বেয়াদবের হাড্ডি। অসহ্য। তুমি সত্যি একটা অসহ্য একটা মানুষ। এই অসহ্য মানুষটাই কিন্তু তোমার স্বামী, আর স্বামীর একটা অধিকার আছে রাগী বউকে হাসানো। নীলা মুখ ঘুরিয়ে নিলেও ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল ওর, যা সে লুকাতে প্রাণপণ চেষ্টা করছে। অভ্র সেটা দেখে আরও মজা পেল। ওহো, ম্যাডামের ঠোঁট নড়ল কেন? হাসি আসছে নাকি? কিছু না, তুমি বেশি ভেবো না। অভ্র ধীরে ধীরে একটু দূরে শুয়ে পড়ল, মাঝখানে বেশ খানিকটা ফাঁকা রাখা। ঠিক আছে, কথা দিলাম কাছে আসবো না, কিন্তু একটা শর্ত আছে। আবার কি? রাগ করে ঘুমানো যাবে না। অন্তত চোখ বন্ধ করার আগে একবার বলবে গুড নাইট ফাজিল স্বামী। স্বপ্ন দেখছো নাকি? হ্যাঁ, স্বপ্নই তো দেখছি। একদিন এই রাগী সিনিয়র বউ নিজে থেকেই বলবে অভ্র কাছে আসো। নীলা কিছু বলল না, শুধু চুপচাপ শুয়ে রইল। কিন্তু আজ তার রাগের ভেতরেও এক ফোঁটা নরমতা ঢুকে গেছে। আর অভ্র, সে জানে এই লড়াইটা মিষ্টি। এই রাগই একদিন ভালোবাসায় বদলে যাবে। তাই সে ইচ্ছে করেই ফাজলামি করে যায়, শুধু তার সিনিয়র রাগী বউটার মুখে এক চিলতে হাসি দেখার জন্য। সকালবেলার নরম রোদ পর্দার ফাঁক দিয়ে বিছানার উপরে এসে পড়েছে। ঘর জুড়ে শান্ত একটা পরিবেশ। দুজনেই গভীর ঘুমে ডুবেছিল। হঠাৎই আরে আমার ইজ্জত হরণ হয়ে গেল রে, কেউ বাঁচাও। নীলা চমকে উঠে চোখ মেলে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই খেয়াল করলো সে অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার একটা হাত অভ্রের বুকের ওপরে রাখা, মুখ প্রায় কাঁধে গুজেছিল। নীলার চোখ কপালে উঠল। সে দ্রুত সরে গেল। কি আজে বাজে চিৎকার করছো সকালে? পাগল নাকি? অভ্র নাটকীয় ভঙ্গিতে উঠে বসে চাদর টেনে নিল নিচের গায়ে। তারপর ন্যাকা কণ্ঠে বলল, এখন সরে কি হবে? সারা রাত কি কি করছো আল্লাহই জানে। আমি তো নিরীহ ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি আমাকে জাপটে ধরা হয়েছে। নীলার মুখটা লাল হয়ে গেল রাগে আর লজ্জায়। এই ছেলে আর কি কি করতে পারে আল্লাহ ভালো জানে। মেজাজ গরম করবে না অব্র। আমি কি করতে যাব তোমার কি ফাজিল? ঘুমের মধ্যে কি হয়েছে জানি না। আহারে, সারা রাত কাছে থেকে
এখন ঝাড়ি দিচ্ছ? এটা কেমন কথা বলো তো? আমি তো ভেবেছিলাম আমার রাগী বউ একটু নরম হয়েছে। নীলা বালিশ তুলে আবারও মারতে গেল। এই ছেলেকে যতই বলুক শিক্ষা হবে না কখনো। একদম চুপ, বাজে কথা বলবে না। আমি ইচ্ছে করে ধরিনি। ও তাই? তাহলে আমি কি নিজে নিজে তোমার হাতে এসে পড়েছি? আর এই যে আমার শার্টটা কুঁচকে গেছে, এটার দায় কে নেবে? তোমার নাটক সহ্য করার মতো ধৈর্য আমার নেই। সকালে উঠেই এসব শুরু করো কেন? অভ্র মুচকি হেসে ধীরে ধীরে একটু কাছে ঝুঁকলো, তবে স্পর্শ করলো না। কারণ আমার সকালটা খুব সুন্দর হয়েছে। ঘুম ভাঙতেই দেখলাম আমার সিনিয়র বউ আমাকে শক্ত করে ধরে আছে। এমন সকাল কি রোজ পাই? বেশি বাড়াবাড়ি করো না। আর একবার এসব বললে সত্যিই রাগ দেখাবো। আচ্ছা আচ্ছা, রাগ করো না, কিন্তু একটা কথা বলি, রাগী বউরা নাকি ঘুমের মধ্যে আসল মনের কথা বলে ফেলে। কি বলতে চাইছো? বলতে চাইছি, তুমি যতই বলো আমাকে পছন্দ করো না, তোমার অবচেতন মন কিন্তু আমাকে ছাড়তে চায় না। অব্র, আর একবার এসব বললে ভালো হবে না। নিজের কল্পনা নিজের কাছেই রাখো। ঠিক আছে ম্যাডাম, তবে আজ থেকে সাবধান থাকবো। যদি আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ো, আগে থেকে জানিয়ে দিও। বের হও আমার সামনে থেকে, অসহ্য একটা মানুষ। অভ্র হেসে হেসে বাথরুমের দিকে চলে গেল। আর নীলা বিছানায় বসে রইল। বুক ধরফর করছে ওর। রাগে লজ্জায় নাকি অন্য কিছুর জন্য সে নিজেও বুঝে উঠতে পারছে না। তবে একটা কথা নিশ্চিত, এই ফাজিল স্বামীর সাথে তার প্রতিটি সকাল এমন ঝগড়ায় আর অদ্ভুত মিষ্টি দিয়ে শুরু হয়। বাথরুম থেকে পানি পড়ার শব্দ থামতেই দরজা খুলে বের হলো অভ্র। ভেতর ছুলে ফোঁটা ফোঁটা পানি পড়েছে। হাতে তোয়ালে সে একদম নিশ্চিন্ত ভঙ্গিতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চিরুনি হাতে নিয়ে খুব মন দিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলো, যেন কোনো সিনেমার হিরো শুটিংয়ের আগে প্রস্তুতি নিচ্ছে। বিছানায় বসে থাকা নীলা অজান্তেই তাকিয়ে আছে তার দিকে। চোখ সরাতে চাইলেও পারছে না ও। অভ্র আয়নায় নীলার প্রতিচ্ছবি দেখে মুচকি হাসল। কি ব্যাপার বউ, আমাকে খুব হ্যান্ডসাম লাগছে নাকি? এত মন দিয়ে দেখছো কেন? নীলা হকচকিয়ে গেল, মুখ শক্ত করে ফেলল। এই ছেলে এখন নিশ্চিত তাকে পছানো শুরু করবে। কে বলল দেখছি? আয়নার সামনে একটা বাদর লাফালাফি করছে, সেটাই দেখছিলাম। অভ্র চিরুনি থামিয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ালো। তাকে কি বাদর বলল নাকি? কথাটা অভ্রের খুব গায়ে লাগলো। কি বললে? আমি বাদর? হ্যাঁ, হ্যান্ডসাম না, বাদর লাগছে। খুব খুশি হয়ে দাঁড়িয়ে আছো কেন জানি না। ও আচ্ছা, তাহলে সারা রাত বাদরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছো কে? বলো তো শুনি। আবার শুরু করেছো? বলেছি না ঘুমের মধ্যে কি হয়েছে জানি না। অভ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, তবে আগের মতো দূরত্ব রেখেই বলল, জানো না তো, কিন্তু আমার তো বেশ ভালোই মনে আছে। কেউ একজন খুব শক্ত করে ধরে রেখেছিল, আমি তো নড়তেই পারিনি। মিথ্যা কথা বলবে না, একদম বাড়াবাড়ি করো না অব্র। আহারে, এখন সব দোষ আমার? আমি তো নিরীহ বাদর, কিছু বললেই দোষ হয়ে যায়। তোমার এই ন্যাকামি আমি সহ্য করি না। সকাল সকাল মাথা গরম করো না। মাথা গরম তো তোমারই হচ্ছে ম্যাডাম, আমি তো শুধু সত্যিটা বলছি। এই বাদরটাকে কিন্তু খুব আদর করা হয়েছিল রাতে। কি ভাগ্য বলো তো। অব্র, আর একটা শব্দ বললে ভালো হবে না। নিজেকে খুব স্মার্ট ভাবো না। আচ্ছা আচ্ছা, রাগ করো না, তবে একটা কথা মানতেই হবে, তোমার রাগ দেখলে আমার আরও বেশি মজা লাগে। তোমার মজা একদিন বন্ধ করে দেব আমি। দেখি কিভাবে বন্ধ করো, তবে সাবধান, বাদর কিন্তু খুব একরোখা। রাগী বউয়ের ভালোবাসা না পাওয়া পর্যন্ত পিছু ছাড়বে না। নীলা মুখ ঘুরিয়ে চলে গেল আলমারির দিকে, কিন্তু তার ঠোঁটের কোণে অদৃশ্য একটা হাসি খেলা করছে। আর অভ্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে করতে মনে মনে বলছে, এই রাগ, এই ঝাড়ি, সব কিছুই মাঝে মাঝে লুকিয়ে আছে তার বইয়ের নরম মন। সকালটা আজ একটু বেশি জমজমাট। ডাইনিং টেবিলে গরম গরম পরোটা, ডিম ভাজি আর চায়ের কাপ
থেকে ধোয়া উঠছে। নীলা চুপচাপ বসে আছে, মুখের গম্ভীর একটা ভাব। অভ্র ঠিক তার বিপরীতে বসে পরোটা ছিঁড়তে ছিঁড়তে এমনভাবে তাকিয়ে আছে যেন বড় কোনো দুষ্টুমি করার প্ল্যান করছে ও। মা, আজকে কিন্তু পরোটাটা একটু বেশি গোল হয়েছে। বুঝতেই পারছি আমার রাগী বউয়ের হাতের ছোঁয়া আছে। কি আজে বাজে কথা, আমি কিছুই করিনি। আরে করেছো। তোমার রাগের তাপেই তো পরোটা ফুলে উঠেছে। দেখুন মা, আপনার বাদর ছেলে কেমন করে, সকাল সকাল শুরু করে দিয়েছে। অভ্রর মা মুচকি হেসে ছেলের দিকে তাকালেন। এই দুজনের অভিযোগ শুনতে শুনতেই তিনি শেষ। অভ্র, জ্বালাস কেন মেয়েটাকে? একটু শান্তিতে খেতে দে। না জ্বালালে পেটের ভাত হজম হয় না মা। তুমি তো জানো আমি ছোটবেলা থেকেই এমন। ছোটবেলায় ছিলে ঠিক আছো, কিন্তু এখন বড় হয়েছো, তাও এই ফাজলামি কমে না কেন? বড় হয়েছি ঠিকই, কিন্তু বউটা তো সিনিয়র, তাই নিজেকে ছোটই মনে হয়। তোমরা দুজন শুরু করলে আমার নাস্তা জমে যায়। তবে অভ্র, একটু কম কর। মেয়েটা নতুন এসেছে, সব কিছুতে সময় লাগে। আচ্ছা মা, আজকে আর বেশি জ্বালাবো না। তবে একটা কথা বলি, রাগ করলে নীলাকে আরো সুন্দর লাগে। তুমি চুপ করবে নাকি উঠে যাব? আরে না, উঠে গেলে তো আমার সকালের বিনোদনটাই শেষ হয়ে যাবে। নীলা এবার সত্যি উঠে দাঁড়াতে গেল। অভ্র তাড়াতাড়ি বলে উঠল, আচ্ছা বসো, আর কিছু বলবো না, খাও শান্তিতে। নীলা অনিচ্ছায় আবারও বসে পড়ল, কিন্তু মুখে রাগ থাকলেও চোখের কোণে এক চিলতে হাসি লুকিয়ে আছে ওর। অভ্রের মা সব বুঝে চুপচাপ চা খেতে লাগলেন, আর অভ্র সে পরোটা খেতে খেতে মনে মনে বলছে, রাগে সিনিয়র বউকে না চালালে সকালটা যেন ফাঁকা ফাঁকা লাগে। এভাবেই হাসি ঝগড়ার মাঝে তাদের সংসারের সকালটা রঙিন হয়ে উঠল। সকাল করে এখন প্রায় অফিস টাইম। অভ্র শার্ট প্যান্ট পরে টাই ঠিক করে আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখছে। চুলে হালকা জেল দিয়ে বেশ স্মার্ট লাগছে তাকে। রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নীলা, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। নীলা ধীরে ধীরে ভেতরে এসে বিছানায় বসে বলল, যাক, আল্লাহ বাঁচাইছে, কয়েক ঘন্টা অন্তত শান্তিতে থাকতে পারবো। অভ্র টাই ঠিক করতে করতে আয়নায় তাকিয়ে হেসে ফেলল। সে জানে নীলা তার না থাকতেই খুশি। বেশি খুশি হইও না সোনা, এমন কথা বললে কিন্তু অফিসেই যাব না। না গেলে আমার কি? তাহলে সত্যি না যাই? আজকে ছুটি, সারাদিন তোমার সাথে থাকবো। তাহলে চাকরি থাকবে না, তখন বুঝবে সংসার কিভাবে চলে। চাকরি না থাকলে আরো ভালো, সারাদিন তোমার সাথে থাকতে পারবো। রাগী বউকে জ্বালানোই হবে ফুল টাইম জব। তুমি সত্যিই অসহ্য, কাজকর্ম নিয়ে কোনো সিরিয়াসনেস নেই তোমার। সিরিয়াস তো আছি, তবে তোমার সামনে এলেই সব সিরিয়াসনেস উধাও হয়ে যায়। কি করব বলো? অভিনয় কম করো, অফিসে যাও, দেরি হচ্ছে। অভ্র ব্যাগ কাঁধে তুলে দরজার দিকে এগিয়ে আবারও থেমে গেল। সে একটু এগিয়ে এসে বলল, একটা কথা বলি। আবার কি? আমি না থাকলে কি সত্যি একটু মিস করবে না? একদম না, বরং ঘরটা শান্ত থাকবে। আহারে, এত নিষ্ঠুর! হাহ, আমি তো ভেবেছিলাম একটু হলেও মনে পড়বে। তোমার মতো ফাজিল মানুষকে কে মিস করবে? ঠিক আছে, তাহলে আজকে অফিসে গিয়ে 10 বার ফোন দিব, যাতে শান্তিটা পুরো নষ্ট হয়। একবার ফোন দিলেই ধরবো না, মনে রাখবে। ধরবে না তো আরো বেশি দিব, শেষে নিজেই বিরক্ত হয়ে ধরবে। নীলা বিরক্তি হয়ে জানলার দিকে তাকালো। অভ্র দরজা খুলে বের হয়ে গেলেও মুখে সেই চওড়া হাসি। বের হওয়ার আগে আবারও মাথা ঢুকিয়ে বলল ও, আচ্ছা ম্যাডাম, দরজা লক করে রেখো। আর হ্যাঁ, আমার কথা বেশি মিস করো না যেন। নীলা বালিশ ছুঁড়ে মারতে গেল, কিন্তু ততক্ষণে সে পালিয়েছে। ঘরে আবারও শান্ত হয়ে গেল। নীলা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি কি সে শান্তি পেল, নাকি এই ফাজিল স্বামীর কথাবার্তায় তার সকালগুলো অদ্ভুতভাবে পূর্ণ হয়ে ওঠে, সেটা সে নিজেও ঠিক বুঝতে পারল না।
অব্র বাসা থেকে বের হয়ে গেট পেরোতেই আবারও সেই চিরচেনা দুষ্টু হাসিটা মুখে ফুটে উঠল। একটু আগেও রাগী বইয়ের ঝাড়ি খেয়ে এসেছে ও, কিন্তু তার মুখে কষ্টের ছাপ নেই, বরং যেন নতুন একটা এনার্জি পায় ও। অফিসে ঢুকতেই ব্যাগটা নিজের কেবিনে রেখে সোজা কলিগদের রুমে ঢুকে পড়ল। কিরে ভাই, সব দেশ জাতি ঠিক আছে তো? আমার অনুপস্থিতিতে কোনো বিপ্লব হয়ে গেল নাকি? তুই না থাকলে অফিসে শান্তি থাকে। আজকে এত খুশি কেন আবার? খুশি না হয়ে উপায় আছে? সকালে রাগী বউয়ের সাথে 2 রাউন্ড ঝগড়া দিয়ে এসেছি, এখন সারাদিন এনার্জি ফুল। ভাই, তুই এত দুষ্টুমি করিস কিভাবে? বউ তোকে মারে না? মারার চেষ্টা করে, কিন্তু আমি তো অভ্র, ঝাড়ি খেয়েও হাসতে পারি, এটাই ট্যালেন্ট। সত্যি বল, বউ তোকে সহ্য করে কিভাবে? সহ্য না করলে চলবে না, রাগ করে ঠিকই, কিন্তু আমি জানি আমার জন্যই রাগটা জমে থাকে। ওহো, এখন দেখছি দার্শনিক মুডে চলে গিয়েছিস। সকালে আবার কি করেছিস? কিছু না রে, আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, দেখি ম্যাডাম চুপচাপ তাকিয়ে আছে, বললাম সুন্দর লাগছে নাকি, ব্যাস তারপর থেকে আমি বাদর। ভাই, তুই সত্যিই নির্লজ্জ। এমন কথা বলে কিভাবে বেঁচে থাকিস? জীবনটা সিরিয়াস করে কী লাভ? বউ রাগ করবে, আমি ফাইজলামি করব, এটাই তো আমাদের কেমিস্ট্রি। সাবধানে থাকিস, একদিন কিন্তু সত্যি সত্যি বিপদে পড়বি। বিপদে পড়লেও সমস্যা নেই, রাগী বউ আছে না, শেষমেশ আমাকেই বাঁচাবে। দুজনেই হাসতে লাগলো। অফিসের কাজ শুরু হওয়ার আগেই অভ্র পুরো ফ্লোর হাসির রোল ফেলে দিয়েছে, কিন্তু হাসির আড়ালে তার মনে বারবার ভেসে উঠছে নীলার রাগী মুখটা। সে মোবাইলটা বের করে তাকালো, কল দেবে না থাক একটু পরে, বেশি তাড়াতাড়ি ফোন দিলে আবার ঝাড়ি খেতে হবে। অভ্র মুচকি হেসে নিজেকেই বলল, দেখি ম্যাডাম কয় ঘন্টা আমার কথা না ভেবে থাকতে পারে। অফিসে কাজ শুরু হলেও তার দুষ্টুমি থামে না। আর রাফি মনে মনে ভাবে, এই ছেলেটার এত এনার্জি আসে কোথা থেকে। অফিসের কাজ তখন জমে উঠেছে, সবাই নিজ নিজ ডেস্কে মন দিয়ে কাজ করছে। এমন সময় পিয়ন এসে বলল, অব্র ভাই, স্যার ডাকছেন। দোয়া করিস ভাই, যদি আর ফিরে না আসি। সবাই হেসে উঠল। অব্র ফাইল হাতে নিয়ে বসের কেবিনে ঢুকলো। বস গম্ভীর মুখে ফাইল দেখছিলেন। অব্র ঢুকতেই মাথা তুলে তাকালেন তিনি। অভ্র, তুমি কি অফিসকে ক্লাব বানিয়ে ফেলেছ? বাইরে এত হাসাহাসি কেন? না স্যার, আমি তো শুধু কর্মপরিবেশ আনন্দময় রাখার চেষ্টা করছি। আমি তোমার স্যার, এটা মনে রেখো। স্যার তো দারোগা না যে ভয় পাবো। কেবিনে কয়েক সেকেন্ডে নীরবতা, তারপর বস নিচের অজান্তেই হালকা হেসে ফেললেন। তোমার সাহস কিন্তু কম না অভ্র। সাহস না স্যার, আত্মবিশ্বাস। আপনি তো জানেন আমি কাজ ঠিকঠাক করি, তাই একটু ফাইজলামি করলে মাপ পাবো ভাবি। কাজ ভালো করো বলেই কিছু বলি না, কিন্তু সীমা জানা দরকার। জি স্যার, সীমা জানি, তবে হাসি ছাড়া কাজ করলে জীবনটা খুব শুকনো লাগে। তুমি একদিন বড় বিপদে পড়বে তোমার এই দুষ্টামুর জন্যে। বিপদে পড়লে আগে আপনাকেই ডাকবো স্যার, আপনি তো আমার অফিসের অভিভাবক। যাও কাজ করো, আর বাইরে গিয়ে নাটক কম করো। জি স্যার, তবে একটা কথা, আপনি রাগ করলে কিন্তু আপনাকেও বেশ ইয়াং লাগে। বের হয় এখনই। অব্র হেসে কেবিন থেকে বের হয়ে এলো। বাইরে এসে বন্ধুরা ঘিরে ধরলো ওকে। কিরে, আজকে বাঁচলি? স্যার জানে আমি এমনই, কাজ ঠিক থাকলে আবার দুষ্টামি সহ্য করতেই হবে। অফিসে আবার হাসির রোল পড়ে গেল। সবাই জানে অভ্রের এই ফাজলামি রাগ দেখানোর মতো হলেও তার মনটা খুবই পরিষ্কার। আর বসও জানে এই ছেলেটা সীমা ছাড়ায় না, শুধু পরিবেশটাকে হালকা করে রাখে। এভাবেই অফিসেও নিজের আলাদা ছাপ রেখে চলে অভ্র। ফাজিল, দুষ্টু, কিন্তু দায়িত্বশীল। দুপুর গড়িয়ে লাঞ্চ ব্রেক। অফিসের ক্যান্টিনে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। কেউ গল্প করছে, কেউ মোবাইল স্ক্রল করছে। অভ্র ট্রে হাতে বসেছে ঠিকই, কিন্তু তার মন খাবারে নেই। চোখ বারবার মোবাইলের স্ক্রিনে যাচ্ছে। সে নিজের মনে মুচকি হেসে বলল, দেখি তো ম্যাডাম কয় ঘন্টা আমার কথা না ভেবে থাকতে পারে।
সে আর দেরি না করে কল দিল। ওপাশে কয়েকবার রিং হওয়ার পর নীলা ফোন ধরল। গলায় বিরক্তি স্পষ্ট। কি হয়েছে? অফিসে কাজ নেই নাকি? কাজ আছে, কিন্তু মন নেই। মন তো বাসায় রেখে এসেছি। আবার শুরু করেছো? আমি ব্যস্ত আছি। ব্যস্ত? কি নিয়ে? আমাকে মিস করার প্ল্যান বানাচ্ছ নাকি? একদম না, শান্তিতে আছি। ফোন না করলে আরও শান্তি থাকতাম। আহারে, আমি না থাকলে ঘর নাকি শান্ত? তাহলে কি আজ থেকে অফিসেই রাত কাটাবো? হ্যাঁ কাটাও, তাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই। তাহলে রাতে কে জড়িয়ে ধরবে বলো তো? নীলা চুপ করে গেল এক মুহূর্ত। এই ছেলে এক কথা বারবার বলবে। তারপর গলা শক্ত করে বলল, বাজে কথা বন্ধ করবে? সকাল থেকে যা শুরু করেছো। আচ্ছা আচ্ছা, সিরিয়াস কথা বলি। খেয়েছো? খেয়েছি, তুমি খাও, কাজ করো। তোমার গলা শুনলেই পেট ভরে যায়। খাওয়া না খেলেও চলবে। অব্র, আমাকে জ্বালানোর জন্যই ফোন দিয়েছো তাই না? একদম। না জ্বালালে তো লাঞ্চ হজম হয় না। তোমার এই অভ্যাস একদিন বদলাবে। বদলাবে, তবে শর্ত আছে। কি শর্ত? তুমি একদিন নিজে থেকে বলবে, অভ্র একটু জ্বালাও না, ভালো লাগে। স্বপ্ন দেখো, এখন ফোন রাখো। আচ্ছা আচ্ছা, রাখছি। তবে একটা কথা। আবার কি? রাগ করো না, শুধু একটু কথা বলতে ইচ্ছে করছিল। কাজ শেষ করে বাসায় আসো, অযথা ফোন দিও না। জি ম্যাডাম, তবে মিস করলে কিন্তু আবার ফোন দিব। নীলা ফোন কেটে দিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে অব্র হেসে ফেলল। রাফি পাশে বসে বলল, কিরে আবার বউকে জ্বালালি? এটা আমার দৈনিক রুটিন। রাগী বউকে না জ্বালালে দিনটাই অসম্পূর্ণ লাগে। অন্যদিকে নীলা ফোন রেখে বিরক্তি মুখে বসে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে অদৃষ্ট এক হাসি। সে নিজেকেই ধমক দিল, ফাজিলের জন্য মনে কিছু আনবি না, ভুলে যাস না তোর লক্ষ্য কি। তবু মনে মনে সে জানে এই দুষ্টুমি না থাকলে হয়তো দিনটা এত রঙিন লাগতো না। সন্ধ্যার নরম আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আকাশে হালকা কমলের রং, পাখিরা বাসায় ফিরছে। অভ্র গেট খুলে ভেতরে ঢুকতেই ঘরটাকে অদ্ভুত শান্ত লাগলো। রুমে ব্যাগ রেখে সে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল। দেখলো নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চুলটা খোলা, হালকা বাতাসে উঠছে, দুহাত রেলিংয়ে রাখা, দৃষ্টি দূরে কোথাও একটা। অভ্র কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখে দুষ্টুমির বদলে এক মুহূর্তের জন্য অন্যরকম নরমতা ফুটে উঠল। তারপর আস্তে পা ফেলে পেছন থেকে গিয়ে হঠাৎ করেই নীলাকে জড়িয়ে ধরল। নীলা চমকে উঠল। এই কি করছো? ছাড়ো আমাকে। অভ্র আরও শক্ত করে জড়িয়ে ধরে মাথাটা তার কাঁধে কাছে নামিয়ে পড়ল। উফ, সারাদিন পর আমার রাগী বউকে পেলাম। না জড়িয়ে ধরলে কি চলে? একদম ছাড়বে। এইসব নাটক আমার সহ্য হয় না। নাটক না ম্যাডাম, এটা বাস্তব। স্বামী বাসায় এসে বউকে জড়িয়ে ধরবে, এটাই তো নিয়ম। তোমার নিয়ম তোমার কাছে রাখো, আগে হাত ছাড়ো। অভ্র ছাড়ল না, বরং আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে দুষ্টুমি করে বলল, আজকে সারাদিন কিন্তু খুব শান্ত ছিলাম। তোমাকে জ্বালাইনি, তাই সন্ধ্যার বোনাস হিসেবে একটা হাক তো পাওনা আছে। কে বলেছে পাওনা আছে? আমি দিইনি কোনো অনুমতি। অনুমতি নিলে তুমি দেবে না, তাই চুপি চুপি নিচ্ছি। অব্র, আর এক সেকেন্ডও নয়, না হলে চিৎকার করব। চিৎকার করো, সবাই জানুক আমি আমার বউকে ভালোবাসি। নীলা জোর করে তার হাত সরিয়ে সামনে ঘুরে দাঁড়ালো। তারপর রাগে কণ্ঠে বলতে লাগলো, তোমার এসব ভালোবাসা আমার লাগবে না, একটু দূরে থাকলেই ভালো লাগে। দূরে থাকলে তো বুকটাই ফাঁকা লাগে। সারাদিন অফিসে বসে শুধু ভাবছিলাম কখন বাসায় এসে তোমাকে জ্বালাবো। সত্যি বলছি, তোমার এই ফাজলামি একদিন বন্ধ করে দেব। বন্ধ করতে গেলে কিন্তু আরও কাছে আসতে হবে। তখন কি করবে ম্যাডাম? নীলা কিছুক্ষণ চুপ করে রইল। বাতাসে তার চুল আবারও উড়ে এসে মুখে পড়ছে। অভ্র হালকা হাত বাড়িয়ে চুল সরিয়ে দিল। এক সেকেন্ডের জন্য দুজনের চোখ পড়ে গেল। নীলা দ্রুত মুখ ফুরিয়ে নিল। ভেতরে যাও, চা বানানো আছে, আর বেশি বাড়াবাড়ি করো না। ঠিক আছে, যাচ্ছি।
তবে মনে রেখো, আজকে কিন্তু আবার বেলকনিতে দাঁড়াবে, আমি আবার জড়িয়ে ধরবো। নীলা দ্রুত মুখ ফিরিয়ে নিল। নীলা রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে ঢুকে গেল। বাইরে থেকে দেখলে মনে হবে শুধু ঝগড়া আর বিরক্তি, কিন্তু এই রাগের আড়ালেই জমেছে এক অদৃশ্য টান, যেটা দুজনেই অস্বীকার করছে, অথচ এড়িয়ে যেতে পারছে না। সন্ধ্যার আলো নরম হয়ে এসেছে। অভ্র ফ্রেশ হয়ে ফ্লাক্স হাতে নিয়ে বসে আছে। ভেতরে চায়ের গরম একটা গন্ধ ভাসছে। আয়নাতে নিজের ভঙ্গি চেক করে ও, আবার হালকা হাসি দিয়ে চায়ের কাপে পানি ঢালতে লাগলো। অভ্র হালকা চুমুক নিয়ে বলল, আহারে, এই গরম চা আর রাগী বউ দুইটাই চাই একসাথে। নীলা পেছন থেকে তাকিয়ে আছে চুপচাপ, মুখে রাগের ছাপ। অভ্র তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার বউ, চা সুন্দর লাগছে নাকি, নাকি বাদর লাগছে আবার? নীলা কোনো উত্তর দিল না, কেবল চা দেখতে চোখ নামিয়ে রেখেছে। অভ্র নাটকীয় ভঙ্গিতে চুমুক নিয়ে আবারও বলল, তুমি জানো, এই চায়ের গরম আর তোমার রাগের মিল খুব জোর, একসাথে থাকলে। আচ্ছা, এটাই মজা। নীলা চোখ কুচকে চুমুকের শব্দ শোনার ভান করে কিছুক্ষণ চুপচাপ সহ্য করলো। অভ্র হেসে বলল, এত চুপ কেন? ক্লান্ত হয়ে গেছো? ক্লান্ত হইনি, শুধু তোমার ন্যাকামো দুষ্টুমিতে বিরক্ত। বিরক্ত? আহারে, বিরক্ত হলে তো আরো মজা আসে। আমি জোর করব না, শুধু একটু ফাইজলামি। নীলা কপালে ভাঁজ ফেলল, চায়ের কাপের দিকে তাকিয়ে বলল ও, আর দুষ্টুমি করো না, আমি নিচে চলে যাচ্ছি। যাচ্ছ? ঠিক আছে, তবে জানো, নিচে গেলেও আমি তোমাকে খুঁজে পাবো। নীলা বিরক্ত মুখে চা রাখলো। ধীরে ধীরে সিঁড়ি ধরে নিচে চলে গেল। অভ্র চায়ের কাপ রেখে হালকা মুচকে হাসি দিল। আহারে, রাগী বউকে বিরক্ত করা আর তারপর সে চুপচাপ চলে যাওয়া, এই মিষ্টি ঝগড়া ছাড়া দিনটা অসম্পূর্ণ। ফ্লাক্সের পাশে বসে চায়ের গরম কাপে চুমুক দিয়ে অভ্র আবারও নিজের দুষ্টুমির পরিকল্পনা করতে শুরু করলো। রাত নেমেছে, বাসার আলোটা নরম আর বাইরে হালকা ঠান্ডা বাতাস। অভ্র সব ফ্লাক্স ফিনিশ করে নেমে এসেছে ডাইনিং রুমে। বাবা মা ইতিমধ্যেই বসে আছেন, টেবিলে হালকা রাতের খাবার সাজানো। ডাইনিং রুমে বসেই সকলে আড্ডা দিতে শুরু করলো। বাবা কাজের দিনের খবর নিচ্ছেন, মা রান্নার গল্প। অভ্র কপালে হাত দিয়ে মুচকে হেসে বলল, আরে বাবা, শুনেছ কি আজকে অফিসে কি ঘটেছে? পুরো দফতরে ফাইজলামি করেছি। কি হচ্ছে অব্র? সব সময় কি দুষ্টুমি করো কেন? আর আজকে কি করেছ? দুষ্টামি না হতো তো কি মজা থাকতো? অফিসে বস দেখেছে, রাগী বউকে ফ্লাস্কের সামনে থামতে দেখেছে, আমি তো নাটক করেছি। নাটক না, সত্যিই দুষ্টুমি করেছে। অভ্র, কাজের কাজও করো, শুধু ফাজলামি আর দুষ্টামি করে কি লাভ? ও লাভ? আহারে মা, লাভ হচ্ছে সব সময় হাসি খুশি। অফিসে সবাই জ্বালালাম, সবাই বলে ও অভ্র। দেখো অব্র, কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ। সব সময় দুষ্টুমি আর ফাইজলামি করলে কোথায় যাবে? বাবা, কাজ করি ঠিকই, তবে একটু ফাইজলামি ছাড়া দিনটা অসম্পূর্ণ মনে হয়। তুমি সবসময়ই দুষ্টুমি, আর এইভাবে বেকুবের মতো হাসি কোনো দিন বড় বিপদে ফেলবে। বিপদ? আহারে ম্যাডাম, বিপদ হলে আমি আপনাদের সবাইকে বলবো, এতে বাড়ি তো আরো মজা পাবে। এইভাবেই রাতের ডাইনিং রুমে আলো আর হাসি ছড়িয়ে আছে। সব কিছু স্বাভাবিক মনে হলেও অভ্র দুষ্টুমি ও নীলার রাগের মিশ্রণ পুরো ঘরকে একরকম রঙিন করে তুলেছে। অভ্র যেন চুপচাপ বসে থাকতে পারে না। খাবারের ফাঁকে ফাঁকে ছোট ছোট দুষ্টুমি ছুড়ে দিতে থাকে, সব কিছুতেই হাসি ফোটাচ্ছে। বাবা গম্ভীর চোখে আবারও বললেন, অব্র, এবার সত্যিই সাবধানে থাকো। সব সময় দুষ্টুমি করা বন্ধ করো। জি বাবা, কিন্তু হাসি ছাড়া তো দিনটা অর্ধেক ফাঁকা লাগে। সবাই এক মুহূর্ত চুপ করে গেল, তারপরে হেসে ফেলে। ডাইনিং রুমের রাতটা শান্ত হলেও ছোট ছোট ফাজলামি আর ঝগড়া খুনসুটি পুরো পরিবেশকে প্রাণবন্ত রাখছে। রাত ঘনিয়ে এসেছে, ঘরটিতে হালকা আলো আর বাইরে বাতাস ঠান্ডা ঢেউ। অভ্র ডাইনিং রুমের টেবিল থেকে উঠে নীলাকে নিয়ে রুমে চলে যায়। নীলার দিকে এগিয়ে আসে ও। অভ্র ধীরে ধীরে তার হাতে হালকা মুচকি হাসি নিয়ে বলল, জান,
আজ একটা সুন্দর শাড়ি পরো। নীলা একবার চোখ ঝাপসা করে তাকালো, তারপর রাগী গলায় বলল, কেন? আমি কি পাগল রাতে সুন্দর শাড়ি পরে সাজবো? না জান, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। তোমার মতো পাগলের সাথে কে যাবে? আমি একদম যাব না। তুমি জান, যাবেই। নীলা একদম নীরব। সে জানে অভ্রকে না বললেও শেষ কথা হবে না। অভ্র আবারও কাছে গিয়ে বলল, না বলবে না, শুনবো না, আমি থামবো না। অব্র, তুমি কি সবসময়ই পাগল? পাগল না হইলে তো তোমাকে আনন্দ দিতে পারতাম না। নীলা কিছুক্ষণ বিরক্তি চোখে তাকালো, তার মধ্যে রাগও আছে, কিন্তু অভ্রের দুষ্টুমি আর অদৃশ্য টান তাকে বিরক্তি সামলাতে বাধ্য করছে। অভ্র হালকা কণ্ঠে বলল, চলো না জান, শুধু 1 ঘন্টা আমার সাথে ঘুরতে। তুমি যদি না থামো সত্যিই ঘুম ভেঙে যাবে। আমার ঘুমাতে দাও। আরে জান, ঘুম কি? রাতটা শুধু আমাদের জন্য। তুমি আমার শার্টের মতো সুন্দর শাড়ি পরো, আর আমরা একটু মজা করি। নীলা বিরক্তি হলেও কিছু না বলে চুপচাপ চলে গেল। অভ্র জানে সে ঠিকই নিজের পরিকল্পনা অনুযায়ী নীলাকে শাড়ি পরাতে পারবে। অভ্র মুচকে হেসে বলল, আহারে রাগী বউ, তোমাকে ফাইজলামি ছাড়া শান্ত দেখলে রাতটা অসম্পূর্ণ মনে হয়। ঘরটা হালকা আলোয় ভরে গেছে। নীলা সাবধানে শাড়ি পরে বেরিয়ে এসেছে, চুলটা বাঁধা, চোখে লুকানো রাগ আর ঠোঁটে অদৃশ্য হাসি। অভ্র দেখে চমকে উঠল, চোখে আনন্দ আর হালকা দুষ্টুমি ফুটে উঠল ওর। অভ্র মুচকে হেসে বলল, আহা জান, অসাধারণ লাগছে। তোমার রূপে তো আকাশের তারাগুলাও লজ্জা পাবে। আহারে, অনেক নাটক। এত প্রশংসা দিয়ে কি করছো? কিন্তু সত্যি বলি জান, হাতটা ধরতে না পারলে রাতটা অসম্পূর্ণ মনে হয়। হাত ছাড়ো। বউয়ের হাত ধরে না ঘুরলে কি ভালো লাগে? অব্র, এবার একটু বেশি হয়ে গেল। বেশি? আহা, আমি তো শুধু বললাম হাতটা ধরে হাঁটলে আরও আনন্দ। বাইরে রাতের হাওয়ায় চমৎকার নীরবতা। অভ্র হাতটা ধরে ধীরে ধীরে হেঁটে নিয়ে যাচ্ছিল। নীলা কিছুটা বিরক্ত, কিছুটা অস্বীকারও, কিন্তু হাত ছাড়তে পারছে না ও। অভ্র হালকা হাসি দিয়ে বলল, জান, আজকে রাতটা শুধু আমাদের জন্য। রাগী বউয়ের সঙ্গে হাঁটা ছাড়া কি আর আনন্দ? রাতের বাতাসটা হালকা ঠান্ডা, রাস্তায় আলো মৃদু। অভ্র আর নীলা হাত ধরে হাঁটছে, একে অপরের ছায়া যেন মিশে গেছে। হঠাৎই তারা পৌঁছালো ছোট্ট ফুচকার দোকানের সামনে। নীলা চোখ কুচকে বলল, আহা, তুমি কি আবার? দেখি তো জান, ফুচকা খাওয়ার ইচ্ছা আছে কি না। তুমি কি চাইছো না একটু মজা আর ফুচকার স্বাদ? অব্র, তুমি আরেকবার ফাজলামি শুরু করেছো। ফাজলামি ছাড়া কি ফুচকা মজা লাগে? অভ্র তখন দোকানের ভিতরে ঢুকে ফুচকাওয়ালা মামার দিকে চেয়ে বলল, মামা, 2 প্লেট ফুচকা, একদম ঝাল কম, কিন্তু স্বাদ যেন বউয়ের মতো হয়, অসাধারণ। বাহ ভাই, বউয়ের মতো ফুচকা! আজকে তো কোনো রেকর্ড বানাবে মনে হচ্ছে। বউকে দেখিয়ে ফেলবো, তাই তো? তবে সাবধানে, না হলে বউ রেগে গিয়ে ফুচকা খেলতে পারে। অব্র, তুমি সবসময় কি মজা করবে? মজা না করলে রাতটাই কি আনন্দময় হবে? বউ, একটু হাসো। ফুচকার গরম গন্ধে রাতের হাওয়া আর অভ্রের দুষ্টুমি সব মিলিয়ে নীলার মুখে হালকা রঙিন রাগ আর অদৃশ্য হাসি ফুটে উঠল। অভ্র আরও কাছে এসে বলল, দেখো, ফুচকাওয়ালার সাথেও ফাইজলামি করতে পারি। আজকে পুরো রাতটা তোমার জন্য। নীলা চুপচাপ, চোখে রাগ আর ঠোঁটে অদৃশ্য হাসি। সব মিলিয়ে রাতটা যেন এক রঙিন ফাজলামি আর মিষ্টি মুহূর্তে পরিণত হলো। ফুচকার দোকান থেকে দুজন বেরিয়ে রাস্তায় হালকা বাতাসে হাঁটছে। অভ্র হাত ধরে রেখেছে, আর নীলা কিছুক্ষণ চুপচাপ। তারপরেও মনে মনে নিজেকে শক্ত করে বলছে ও, আমি তো ওর প্রতি দুর্বল হওয়া চলবে না। ওর উপরে যেমন দেখা যায় ভেতরেও তেমন না। কি হলো জান, ফুচকা কেমন লাগলো? নীলা কপালে ভাঁজ ফেলল, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ধরে বলল, ভালো। শুধু ভালো? আর একটু বলো তো, খুশি হলি নাকি? খুশি? তোমার দুষ্টুমি খুশি হয়তো।
এরপর তারা আবারও রাস্তায় হেঁটে চলে। বাতাসে রাতের ঠান্ডা, বাতাসে লাইটের ঝলকানি আর দুজনের মাঝে ছোট ছোট দুষ্টুমি সব মিলিয়ে রাতটা আনন্দময়। অভ্র হঠাৎই হাতের শক্তি আরেকটু বাড়িয়ে বলল, আরে জান, রাতটা এইভাবে হেঁটে হেঁটেই কেটে যাবে। বিরক্ত করো না অব্র, বাসায় চলো। মজা ছাড়া রাত কি ভালো লাগে? কিছুক্ষণ হেঁটে তারা ধীরে ধীরে বাড়ির দিকে এলো। বাড়ির গেটের সামনে এসে নীলা হাত ছাড়ল, কিন্তু অভ্র এখনও মুচকি হেসে দেখছে। ঠিক আছে জান, এবার বাসায়। আজ আর পালাতে পারবে না। এত দুষ্টু হলেও কখনো কখনো তার দুষ্টুমিতেই যেন হার মানি। বাসে ঢুকতেই নীলা থমথমে হয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল শাড়ি বদলানোর জন্য। অভ্র দ্রুত এগিয়ে এসে হঠাৎই হাত ধরে বলল, জান, বদলাতে হবে না। অব্র, বিরক্ত লাগছে, এই শাড়ি পরে থাকতে পারবো না। সব দূর করে দেব সোনা, চিন্তা করো না। নীলা কিছুটা হতবাক হয়ে দাঁড়ালো। অভ্র তার পাশে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, হালকা আদর করতে লাগলো ও। অভ্র মৃদু কণ্ঠে বলল, হার পারছি না জান, আজ রাতটা শুধু তোমার জন্য। নীলা চুপচাপ দাঁড়ালো। অভ্র ধীরে ধীরে পাশে বসে তার হাতে হাত রাখলো। নীলা কিছু বলার জন্য মুখ খুললে নিবে অমনি সময় অভ্র তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলার দম বন্ধ হয়ে আসছে। অভ্র একটানে নীলার শাড়ি খুলে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা ছটফট করছে ছাড়া পেতে, কিন্তু অভ্র আজ নিজের মধ্যেই নেই। সে আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে ভেসে গেল ভালোবাসার অতল গভীরে। ভোরের হালকা আলো ঘরে ঢুকছে। নীলার চোখ ধীরে ধীরে খুললো আর অবাক হয়ে দেখলো অভ্র তার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। অব্র, কি করছো? নীলা রাগে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। অভ্র চুপচাপ উঠে হালকা হেসে বলল, কি হলো জান? তোমাকে বারণ করেছিলাম কাছে আসতে, তুমি শোনোনি, জোর করে ঘনিষ্ঠ হয়ে বসেছো। আরে নীলা, আমাদের বিয়ে অনেক দিন হয়েছে, দূরে থাকা সম্ভব হচ্ছিল না। দূরে না থাকা আর জোর করে কাছে আসার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, বুঝলাম, রাগ করো না। ঘরের আলো হালকা আর বাতাসে একটু নরম ঠান্ডা। অভ্র নীলাকে জড়িয়ে ধরতে নিলেই নীলার রাগে চোখ কুঁচকে অভ্রর দিকে তাকিয়ে বলল, টাচ করবে না আমাকে। কেন না জান, অধিকার আছে আমার। নাই, আমি মানি না। তোমাকে কতবার বলতে হয়, বুঝছো না? মানতেই হবে জান, বিয়ে হয়েছে আমাদের, আর দূরে থাকা সম্ভব নয়। নীলা রাগে লাল হয়ে গেল। অভ্রের সিরিয়াস ভঙ্গি দেখে কিছুটা থমকে গেল ও, কিন্তু গর্ব আর রাগ মিলিয়ে তার মুখ আরও রঙিন ছাপ ফেলেছে। অভ্র উঠে ফ্রেশ হয়ে বাসার বাইরে বেরিয়ে অফিসের জন্য রওনা দিল। নীলা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। অফিসে ঢুকতেই অভ্র চুপচাপ ডেস্কে বসে কাজ করছে। তার চোখে হালকা ভাব, মনে ভরে নীলার কথা ভেসে আসছে ওর। রাফি পাশ দিয়ে এসে বলল, কি ভাই, আজ কেন দুষ্টুমি করছিস না? দেখছি শান্ত, মেজাজ ঠিক নেই। কি হয়েছে? নীলাকে এত ভালোবাসি, তাও ও বুঝতে চায় না। মনে হয় কোনো রাগ পুষে রেখেছে আমার প্রতি। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ওর রাগ ভাঙাতে হবে। অভ্রের চোখে হালকা হাসি ফুটল, তবে ভেতরে রাগ আর ভালোবাসার টান আছে। মনে মনে ভাবছে, নির্ভয়ে রাফি বলছে ঠিক হবে, তবে রাতের পরিবেশ নিজে সব ঠিক করে নেবে। এই রাগ, এই বিরক্তি সবই কাটিয়ে উঠে আমি ওকে খুশি করব, ঠিক যেমনটা করার কথা। দিনের আলো কমে আসছে। অফিসের ঘরে হালকা আলো আর কম্পিউটার স্ক্রিনের ঝলও সব মিলিয়ে অভ্রের মন শুধু নীলার দিকে মনোযোগী। আর রাফির কথায় কিছুটা প্রশান্তিও এসেছে, কিন্তু রাগের টান এখনও ভেতরে দাগ রেখে গেছে। দিনভর অফিসের চাপ শেষে অভ্র বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই দেখল নীলা সোফায় বসে ফোনে স্ক্রল করছে। হালকা আলো আর ঘরের নীরবতা যেন মুহূর্তে চাপিয়ে দিয়েছে দিনের ক্লান্তি। অভ্র হালকা মুচকি হাসি দিয়ে বলল, কি করো জান? ডান্স করি। আরে জান, ভালোভাবে কি বলতে পারো না? না, তোমার সাথে ভালোভাবে কথা বলতে ইচ্ছে করছে না। অভ্রের চোখে তখন দুষ্টুমি ফুটল। সে ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে গেল, হালকা আদর করার ভঙ্গি দেখালো ও। অভ্র হেসে বলল, তুই চাইলে আমি নিজের ড্যান্স করব জান।
এরপর অভ্র নীলা ঘনিষ্ঠভাবে কাছে টেনে কিস করতে লাগলো। নীলার চোখ বড় করে রাগ দেখালো, গায়ে আগুন লাগার মতো তেজ ছিল ওর। অব্র, কি শুরু করেছো তুমি? আরে জান, বউকে আদর না করে কি থাকা সম্ভব? নীলা রেগে গেলেও ঠেলতে পারল না। অভ্র আরও একটু ঘনিষ্ঠ হয়ে তাকে কিস করতে শুরু করলো, আর গভীরভাবে কাছে টেনে নিল ওর। গভীর রাত, চারপাশটা নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ আর জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া হালকা চাঁদের আলো। হঠাৎই নীলার ফোনটা কেঁপে উঠল। রাত প্রায় 2টো। নীলার চোখ মেলে স্ক্রিনের দিকে তাকালো। নামটা দেখেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে ধীরে ধীরে উঠে বসলো, পাশে ঘুমন্ত অভ্রের দিকে একবার তাকালো ও, তারপর নিঃশব্দে ব্যালকনির দিকে চলে গেল। ব্যালকনির দরজা আস্তে করে বন্ধ করেই কল রিসিভ করলো ও। ওপাশ থেকে ভেসে আসছে একটা মেয়ের কান্না, ভাঙা ভাঙা কণ্ঠ, যেন বুকের ভেতরে জমে থাকা কষ্ট একসাথে বেরিয়ে আসছে। নীলা গম্ভীর গলায় বলল, তুই কান্না করিস না প্লিজ, আগে শান্ত হ। ওপাশ থেকে আবারও কান্না, কিছু অস্পষ্ট কথা। নীলার চোখ শক্ত হয়ে উঠল, আর তার গলায় দৃঢ়তা। শোন, সব কিছুর হিসাব নেব আমি, একটুও ছাড়বো না। তার চোখে তখন রাগ, ক্ষোভ আর প্রতিজ্ঞা। যে নীলা সারাদিন অভ্রের দুষ্টুমিতে বিরক্ত হয়, সেই নীলাই এখন অন্যরকম, শক্ত, স্থির, ভয়ঙ্করভাবে সিরিয়াস। এদিকে বিছানায় শুয়ে থাকা অভ্রর হালকা ঘুম ভেঙে গেছে। সে চোখ না খুলেই টের পেল নীলা পাশে নেই। ধীরে ধীরে চোখ খুলে দেখলো ব্যালকনির দরজা আধা খোলা। নীলের কণ্ঠস্বর ভেসে আসছে, ওকে আমি ছাড়বো না। অভ্র ভ্রু কুঁচকে গেল। তার মনে হালকা একটা সন্দেহ রেখা টানলো। কে, কিসের হিসাব, কাকে ছাড়বে না ও? অভ্র উঠে বসতে চাইল, কিন্তু নিজেকে থামালো। সে চুপচাপ আবারও শুয়ে পড়ল, চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করতে লাগলো। তার ভেতরে প্রশ্নের ঝড় উঠেছে, কিন্তু বাইরে একটু প্রকাশ করলো না ও। কিছুক্ষণ পর নীলা কল কেটে ধীরে ধীরে রুমে ফিরে এলো। তার মুখে এখনো কঠিন ছাপ। সে অভ্রের দিকে একবার তাকালো, দেখলো সে ঘুমিয়ে আছে। হালকা নিঃশ্বাস ফেললো, তারপর ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। দুজন পাশাপাশি শুয়ে আছে, কিন্তু মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। রাতটা আবারও নীরব হয়ে গেল, কিন্তু এই নীরবতায় নিচে জমে রইল অজানা প্রশ্ন, লুকানো রহস্য, আর দুজনের মাঝখানে অদেখা সত্য। রাতে সেই অদ্ভুত নীরবতার পর ভোরের আলো জানলা দিয়ে ঢুকলে নীলা ধীরে ধীরে উঠে বসল। তার চোখে ঘুম নেই, বরং এক ধরনের দৃঢ়তা। সে আলমারি খুলে দ্রুত একটা শাড়ি বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াতে লাগলো ও। মুখটা কঠিন, যেন ভিতরে ভিতরে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও। বিছানায় শুয়ে থাকা অভ্র চোখ মেলে তাকালো। কই যাও এত সকালে? তোমাকে বলতে বাধ্য না। কথাটা যেন ছুরি হয়ে এসে লাগলো অভ্রের গায়ে। অভ্র উঠে বসলো, চোখে আর আগের মতো দুষ্টুমি নেই, কণ্ঠ কড়া ভাব। সব সময় দুষ্টুমি করি মানে এই না যে বউ কই যাবে সেটার খবর নিব না। খবর দিতে হবে কেন? আমি কি তোমার অনুমতি নিয়ে চলি? অনুমতি না, কিন্তু জানানোটা তো স্বাভাবিক। রাতেও কার সাথে কথা বলছিলে? এখন ভোরে কোথায় যাচ্ছ? কিছুই বলবে না? তুমি কি আমাকে সাহায্য করছো? সন্দেহ না, কিন্তু আমি তোমার স্বামী, আমার জানার অধিকার আছে। অধিকার সবসময় অধিকার, আমার নিজের কোনো জায়গা নেই। দুজনের চোখে চোখ, বাতাসটা কেমন যেন ভারী। অভ্র এবার আর দুষ্টুমি করলো না, তার চেহারায় কষ্ট মেশানো একটা রাগ। আমি হাসি ঠাট্টা করি বলে আমাকে হালকা ভাবো না নীলা, সব কিছু সীমা আছে। আমার দেরি হচ্ছে, ফিরে এসে কথা হবে। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা কেঁপে উঠল। অভ্র স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার মনে রাগ, কষ্ট, সন্দেহ সব একসাথে জট বেঁধে গেল। আজ প্রথমবার দুষ্টুমি নেই, শুধু নীরবতা। সকালের আলো পুরো বাসাটা ভরে ফেলেছে। উপরের ঘরে ঝড় বয়ে গেল, নিচতলার পরিবেশ এখনও শান্ত। রান্নাঘর থেকে ভাজা পেঁয়াজের গন্ধ আসছে। ঘড়িতে তখন 8:30। নীলা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার মুখে চাপা টান, চোখের নিচে হালকা কালচে দাগ। রাতের ঘুমটা ঠিক মতো হয়নি তো বোঝাই যাচ্ছে। ডাইনিং স্পেসে অভ্রের মা চা বানিয়েছিলেন। নীলাকে এত সকালে তৈরি হয়ে নামতে দেখে একটু অবাক হলেন উনি। এই সময় রেডি হয়ে নামছো মা? কোথাও যাবে নাকি? মা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে? এখন এখন তো কাজ নেই, কোথায় যাবে?
একটু বান্ধবীর সাথে দেখা করব মা, খুব জরুরি। খুব জরুরি শব্দ বলার সময় তার গলায় কাঁপছিল। মা চুপচাপ কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। মেয়েটাকে তিনি বুঝতে শিখেছেন, রাগী একগুঁয়ে কিন্তু মনটা খুবই নরম। সব ঠিক আছে তো মা? তোমার মুখটা ভালো লাগছে না? হ্যাঁ মা, সব ঠিক আছে, শুধু একটু দরকারি কথা আছে, দেরি করব না। ঠিক আছে যাও, তবে ফোনটা অন রাখবে। নীলা মাথা নেড়ে ব্যাগটা কাঁধে তুলে নিল। ঠিক তখনই উপরের ঘরের দরজাটা ধীরে ধীরে খুলল। অভ্র সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। সে নিচের কথোপকথন শুনছে, তার চোখে স্থির নীলার দিকে। আজ সেই দুষ্টুমি ভরা হাসি নেই। মা উপরে তাকিয়ে বললেন, অব্র, চা খাবি? অভ্র কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে এলো। নীলার সামনে এসে দাঁড়ালো ও। অভ্র শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলল, বান্ধবী? কোন বান্ধবী? তোমাকে তো বলেছি, বলতে বাধ্য না। মা পরিবেশের টান বুঝতে পেরে চুপ হয়ে গেলেন। অভ্র হালকা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে আগের উচ্ছ্বাস নেই। ভালো, তাহলে যাও। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু ভেতরে যেন কাটার মতো বিঁধে রইল। নীলা দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে বেরিয়ে যাওয়ার ঠিক আগে একবার পিছনে তাকালো ও। অভ্র তখনও মায়ের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ তার নীলার দিকে। সে চোখে রাগ নেই, আছে কষ্ট। দরজাটা বন্ধ হলো। মা ধীরে বললেন, তোদের মধ্যে কি হয়েছে? কিছু না মা। আমাকে বাচ্চা ভাবো না, তোমার মুখ আমি চিনতে পারি। মা, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ও আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি না কেন। মেয়েদের মন জটিল হয় বাবা, হয়তো কোনো কষ্টে আছে, জোর করো না। অভ্র চুপচাপ। অন্যদিকে রাস্তায় বেরিয়ে নীলা দ্রুত হাঁটছে। তার ফোনে বারবার মেসেজ আসছে। একটা নির্জন ক্যাফের সামনে গিয়ে থামলো ও। ভিতরে ঢুকে কোণের টেবিলে বসে থাকা মেয়েটার দিকে তাকালো। মেয়েটার চোখটা লাল, কান্নায় ফুলে আছে। নীলা চেয়ারে বসেই হাত ধরল তার। আমি আছি, তুই ভয় পাবি না। ও আমাকে বিয়ে করার কথা বলে সব নষ্ট করে দিল। নীলার চোখটা শক্ত হয়ে গেল। তার মাথায় গত রাতের ফোন কল ভেসে উঠল। সব কিছুর হিসাব নিব আমি, ছাড়বো না ওকে। এদিকে বাসায় অভ্র চুপচাপ বসে আছে। আজ সে অফিসে যাবে কিনা ভাবছে না। তার মাথায় ঘুরছে শুধু একটাই প্রশ্ন, নীলা কি তাকে বিশ্বাস করে না? আর সেই ফোন কলটা কার জন্য? এই যুদ্ধের প্রস্তুতি। দুজন আলাদা জায়গায় বসে আছে, কিন্তু দুজনের মাঝখানে জমে উঠেছে ভুল বোঝাবুঝির দেয়াল। একদিকে ভালোবাসা, অন্যদিকে লুকানো ঝড়। এই ঝড় কোথায় গিয়ে থামবে তা এখনো কেউ জানে না। ক্যাফের কোণের টেবিলটায় যেন আজ সাক্ষী হতে যাচ্ছে এক ঝড়ের। বাইরে সকালের আলো, কিন্তু ভিতরে পরিবেশটা ভারী। নীলার সামনে বসে থাকা মেয়েটা তার পুরনো বান্ধবী মেহরিন। চোখ ফুলে গেছে কান্নায়, হাত কাঁপছে। মেহরিন কাঁপা গলায় বলল, তুই তো জানিস অভ্র কেমন করে আমার জীবনে ঢুকেছিল। নীলা স্থির হয়ে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। মেহরিন আবারও বলল, ভালোবাসার নাটক করে আমাকে ফাঁসিয়েছে। দিনের পর দিন কথা, ম্যাচের স্বপ্ন দেখিয়েছে। বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না। তারপর একদিন বলল দেখা করতে। ধীরে ধীরে আমাকে বিশ্বাস করালো। রুম ডেট, তারপর সে আর বলতে পারল না। কান্নায় ভেঙে পড়ল ও। নীলার হাতটা ঠান্ডা হয়ে গেল। মেহরিন কাঁদতে কাঁদতেই বলল, এখন আমি প্রেগনেন্ট। সমাজে মুখ দেখাবো কিভাবে বল? ও এখন আমাকে চিনতেই চায় না, ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে। শব্দগুলো যেন ছুরি হয়ে নীলার কানে ঢুকছে। অভ্রের হাসি, তার দুষ্টুমি, তার জান বলা সব মিলে মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। নীলা ধীরে ধীরে বলল, সব জানি, মানে তুই আগেও বলেছিলি ওর কথা, কিন্তু আমি আমি মানতে পারছি না অব্র এসব করেছে। আমি এতদিন ওর সাথে আছি, এমন তো কখনো মনে হয় নাই। মানুষকে চেনা এত সহজ না নীলা। তোকে এত ভালো স্বামী সেজে দেখিয়েছে, কিন্তু আমার সাথে যা করেছে তা কি মিথ্যা? নীলার মাথার ভিতরে দ্বন্দ্ব। একদিকে তার স্বামী যে তাকে সারাক্ষণ দুষ্টুমি করে বিরক্ত করে ভালোবাসে বলে দাবি করে, অন্যদিকে তার বান্ধবী যে আজ ভেঙে পড়েছে। নীলা ফিসফিস করে বলল, প্রমাণ আছে তোর কাছে? মেহরিন কাপা হাতে ফোন বের করলো। পুরনো চ্যাট, ছবি, ভয়েস নোট। নীলার বুক ধরফর করতে লাগলো। কিছু মেসেজ, অভ্রর নাম, প্রোফাইলের ছবি, কিন্তু তারিখগুলো নীলা চোখ কুচকে দেখলো।
তার তারিখগুলো তাদের বিয়ের আগের। সে হঠাৎই স্থির হয়ে গেল। এগুলো কতদিন আগের? প্রায় 2 বছর। নীলা চুপ হয়ে গেল। 2 বছর আগে তখন তো তাদের বিয়ে হয়নি, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। অব্র কি সত্যি প্রতারণা করেছে, নাকি কোনো ভুল বোঝাবুঝি? নীলার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমি সত্যটা জানবো, তুই ভয় পাবি না। আমি একা হয়ে গেছি নীলা। তুই একা না। এদিকে বাসায় বসে অব্র জানে না তার অতীতের কোনো ছায়া আজ তার বর্তমানকে তাড়া করতে শুরু করেছে। দুষ্টুমি করা সেই ছেলেটা আজ অজান্তেই দাঁড়িয়ে আছে এক ঝড়ের সামনে। আর নীলা, সে এখনও শুধু স্ত্রী না, এক বন্ধু, এক বিচারক আর এক আহত নারী। সত্যি কি মিথ্যা কি, নাকি দুজনের মাঝখানে জমে উঠেছে ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি। ক্যাফের ভিতরে বাতাসটা ভারী হয়ে আছে। মেহেরিন কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বসে আছে। নীলা তার হাত শক্ত করে ধরে রেখেছে। নীলা ধীরে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, শোন, এই সন্তান যদি সত্যিই অভ্রের হয়, তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে তোর সাথে বিয়ে দেব। তুই চিন্তা করিস না। তুই পারবি? অন্যায় করলে তার শাস্তি হবেই, আমি কাউকে ছাড়বো না। কথাগুলো বললেও নীলার বুকের ভেতরটা কাঁপছিল। ভালোবাসা আর রাগ একসাথে জট বেঁধে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। নীলা বাসার সামনে এসে থামলো। দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। অব্র আজ অফিসে যায়নি। সে ড্রয়িং রুমে বসে আছে, চোখে অদ্ভুত এক স্থিরতা। নীলা কিছু না বলে সোজা নিজের রুমের দিকে হাঁটলো। ব্যাগ রেখে আলমারি খুলে কাপড় বের করতে লাগলো ও। অব্র দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। কই ছিলে সারাদিন? তুমি জেনে কি করবে? কথাটা যেন আগুনে ঘি ঢাললো। অভ্র ধীরে ধীরে রুমের ভেতরে ঢুকলো। তার চেহারায় আর দুষ্টুমি নেই। আমি জেনে কি করব মানে? সব কিছু জানার অধিকার তোমার আছে, এই কথাটা বারবার বলো না। অভ্রের মেজাজ এবার সত্যিই গরম হয়ে গেল। সে এক ঝটকায় কাছে এসে নীলার 2 কাঁধ ধরে ফেললো। কিছু না বলে হঠাৎই তাকে কিস করতে লাগলো। রাগ, কষ্ট আর অধিকার বোধ মিশে আছে সেই স্পর্শে। নীলা হতভম্ব। সে ধাক্কা দিয়ে সরাতে চাইল। অভ্র এবার রাগী কণ্ঠে বলল, আমি ছাড়া কে জানবে আমি তোমার স্বামী? ঘরটা নিস্তব্ধ। নীলার চোখে আগুন আর জল একসাথে জমে উঠেছে। তার মাথায় ভেসে উঠেছে মেহেরিনের কান্না, সেই চ্যাট, সেই অভিযোগ। সে ধীরে ধীরে বলল, আমি মানি না। কি মানো না? নীলা ঠোঁট কামড়ে চুপ করে রইল। সে সব কথা এখন বলবে না। প্রমাণ ছাড়া অভিযোগ ছুড়ে দিতে চায় না ও, কিন্তু তার ভেতরের আগুন জ্বলছে। অর্ভ কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে বিভ্রান্তি। সে বুঝতে পারছে না, কিছু একটা তো ভীষণ ভুল হচ্ছে। দুজন একই ঘরে দাঁড়িয়ে, কিন্তু মাঝখানে দূরত্ব মাইলের। ভালোবাসা আছে, রাগও আছে, অভিযোগ আছে, আর আছে এমন এক সত্য যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। রাতে খাবার টেবিলটা আজ অদ্ভুত নীরব। ডাইনিং টেবিলে ভাতের গরম ভাপ উঠছে, ডাল, ভাজি, মুরগির ঝোল সাজানো, কিন্তু কারোরই মনেই যেন খাবারের রুচি নেই। অভ্র চুপচাপ বসে খাচ্ছে, মাথাটা নিচু। সারাদিন রাগ এখনও পুরোপুরি যায়নি। নীলা এসে চুপচাপ বসলো। তার চোখের নিচে ক্লান্তির ছাপ ঠিকই, কিন্তু তখনই অভ্রের মা নরম গলায় বললেন, নীলামা, কেমন আড্ডা দিলে বান্ধবীদের সাথে? আড্ডা দিতে যাইনি মা। তাহলে? ও একটা বড় বিপদে পড়েছে মা, তাই সাহায্য দরকার। টেবিলের বাতাস যেন হঠাৎই থমকে গেল। মা ভ্রুকুচকে বললেন, কি বলো, কি বিপদ? নীলা গভীর শ্বাস নিল। তার চোখে এক মুহূর্তের জন্য অভ্রের দিকে গেল। অভ্র মাথা নিচু করে খাচ্ছে, যেন কিছুই শুনছে না, কিন্তু তার আঙুলের চাপে চামচ শক্ত হয়ে আছে। নীলা ধীরে ধীরে সব বলতে শুরু করলো। একটা ছেলে ওর সাথে অনেকদিন সম্পর্ক ছিল, ভালোবাসার কথা বলেছে, বিয়ের স্বপ্ন দেখিয়েছে, তারপর একদিন সব ছেড়ে দিয়েছে। এখন মেয়েটা প্রেগনেন্ট, ছেলেটা অস্বীকার করছে। হায় আল্লাহ! মেয়েটা একা হয়ে গেছে মা, সমাজে মুখ দেখাতে পারছে না। কি বলো, ছেলেটা এত খারাপ? একটা নিরীহ মেয়ের এমন ক্ষতি করলো? ওর কখনো ভালো হবে না, আল্লাহ বিচার করবেন। শব্দগুলো যেন ভারী হয়ে আছড়ে পড়ল। অভ্র তখনও চুপচাপ খাচ্ছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চুয়ালটা শক্ত। চামচের শব্দ একটু জোরে হলো প্লেটে। মা বলতে লাগলেন, আজকালকার ছেলে পেলে কেমন হয়েছে, সম্পর্ক করবে, ব্যবহার করবে, তারপর ছেড়ে দেবে। মেয়েদের জীবন নিয়ে খেলা, এটা কি খেলনা?
নীলার বুক ধকধক করছে। সে চুপ করে শুনছে। তার মনে হচ্ছে প্রতিটা শব্দ যেন কারোর দিকে ইঙ্গিত করছে। অভ্র হঠাৎই পানি খেলো। গ্লাস নামিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, ও সব কথা কি প্রমাণিত? কি মানে? মানে এক পক্ষের কথা শুনে কাউকে দোষী বানানো ঠিক না। নীলা তাকিয়ে রইল তার দিকে। তাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। সেই দৃষ্টিতে প্রশ্ন, রাগ, সন্দেহ সব মিলে আসে। মা বিরক্তি হয়ে বললেন, প্রমাণ থাকুক বা নাই থাকুক, এমন কাজ করলে ছেলেটা মানুষ না। অভ্রর কিছু বলল না। সে আবারও চুপচাপ খেতে লাগলো। নীরবতা আজ কথা বলছে। নীলার মনে প্রশ্ন, সে কি সত্যি ভুল বুঝছে, নাকি সত্যি তার জীবনের মানুষটা এমন কিছু করেছে যে সে কল্পনাও করেনি। রাতের খাবার শেষ হতে না হতেই বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। অভ্রের মা নিজেই রুমে চলে গেলেন। লাইটগুলো একে একে নিভে গেল। করিডোরে শুধু হালকা নীলছে আলো। নীলা চুপচাপ রুমে ঢুকলো। আলমারি খুলে কাপড় গোছানোর ভান করছে ও। অভ্র দরজা বন্ধ করে ভেতরে ঢুকলো। আজ তার মুখে কোনো দুষ্টুমি নেই, না জান না হাসি, শুধু গভীর চাপা একটা প্রশ্ন। অভ্র ধীরে বলল, একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস করার আগে অনুমতি নিতে হয় নাকি? আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে বিয়েতে রাজি হলেন কেন? আপনি আপনি শব্দটা আজ ইচ্ছে করেই ব্যবহার করলো সে, দূরত্ব বোঝাতে। নীলার হাত থেমে গেল। সে আয়নায় নিজের মুখের দিকে তাকালো। তারপর ধীরে বলল, রাজি ছিলাম না, জোর করে দিয়েছে। মিথ্যা বলবেন না। আমি জানি আপনি রাজি ছিলেন। আপনার বাবা নিজে আমাকে বলেছেন আপনার মত নিয়েই বিয়ে হয়েছে। নীলা থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে অস্থিরতা ভেসে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সবাই নিজের সুবিধা মতো কথা বলে। তাহলে এতদিন ধরে এই অভিনয় করছেন? নীলা মুখ ঘুরিয়ে নিল। তার ভেতরের আগুন জ্বলছে। মেহরিন কান্না, সেই অভিযোগ, সেই আমি প্রেগনেন্ট, সব শব্দ মাথার ভিতরে বাজছে। সে মনে মনে বলল, আমি তো তোমার থেকে প্রতিশোধ নিতে চাই অব্র। একটা মেয়ে এত বড় ক্ষতি করেছো, আমি তোমাকে এভাবে ছেড়ে দেব না। কিন্তু মুখে সে কিছুই বলল না, শুধু ঠান্ডা শক্ত একটা মুখ। অভ্র হঠাৎই একটু হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল। জানেন, আমি ভাবতাম আপনি আমাকে পছন্দ না করলেও একদিন হয়তো করবেন, কিন্তু আপনি যদি শুরু থেকে আমাকে ঘৃণা করেন, তাহলে আমি এতদিন কি ছিলাম আপনাদের কাছে? ঘরটা নিস্তব্ধ। ফ্যানের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। নীলা বিছানায় বসে পড়ল। তার ভেতরের দ্বন্দ্ব, একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে সেই মানুষটা যে কখনো দুষ্টুমি করে, কখনো রাগ দেখায়, কিন্তু আজ প্রথমবার এত ভাঙা লাগছে তাকে। অভ্র ধীরে বলল, আমি খারাপ হতে পারি, কিন্তু মিথ্যাবাদী না। নীলা চোখ তুলে তাকালো। দুজনের মাঝখানে আজ আর স্পর্শ নেই, শুধু সন্দেহ, শুধু অপ্রত্যাশিত সত্য, আর এক অদৃশ্য যুদ্ধ, ভালোবাসা বনাম প্রতিশোধ। রাত গভীর হচ্ছে, কিন্তু তাদের ভেতরের অন্ধকার আরও গভীর। রাতটা অনেক গভীর। ঘড়ির কাঁটা প্রায় 2টো পেরিয়ে গেছে। চারপাশে এমন নিস্তব্ধতা যেন পুরো শহর ঘুমিয়ে আছে। রুমের হালকা আলোয় দেখা যাচ্ছে অভ্র গভীর ঘুমে। নীলা এপাশ ওপাশ করছে, তার চোখে ঘুম নেই। হঠাৎই মোবাইলের ভাইব্রেশন। স্ক্রিনে ভেসে উঠল নাম, মেহরিন। নীলার বুক ধকধক করে উঠল। সে তাড়াতাড়ি ফোন নিয়ে বারান্দায় চলে গেল। দরজা আস্তে করে টেনে দিল ও। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ। মেহরিন ফুপিয়ে ফুপিয়ে বলছে, নীলা, আমি কি বাচ্চাটা নষ্ট করে ফেলবো? বল, আমি কি করব? কথাটা শুনে নীলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে রেলিং শক্ত করে ধরে দাঁড়ালো। নীলা দৃঢ় কণ্ঠে বলল, খবরদার এমন কথা মুখে আনবি না। আমি একা হয়ে গেছি। সবাই জানলে আমাকে শেষ করে দিবে। সমাজ কি বলবে? আমার ভবিষ্যৎ। বাচ্চার কি দোষ বল? ও তো নির্দোষ। সত্যিই যদি প্রমাণ হয় এই সন্তানের বাবা অভ্র, আমি তোকে ওর সাথে বিয়ে দিব, কথা দিলাম। তার গলায় ছিল আগুন আর শপথের দৃঢ়তা। এই কথাগুলো বলার সময় নীলা বুঝতেই পারল না তার নিজের সংসারের ভিতটা কাঁপছে। মেরিন ফিসফিস করে বলল, তুই আমার জন্য এত কিছু করবি? অন্যায় করলে তার শাস্তি হবেই।
বারান্দার ঠান্ডা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে। ভেতরে বিছানায় অভ্র একটু নড়ল। ঘুমের মধ্যেই সে অনুভব করলো নীলা পাশে নেই। আদো ঘুমে তার কানে এলো চাপা কথা বলার শব্দ। সে চোখ মেলতে চাইল, কিন্তু ঘুমের ভারে আবারও চোখ বন্ধ হয়ে গেল। মনে হলো নীলা কার সাথে কথা বলছে এত রাতে। একটা অস্বস্তি তার ভেতর দিয়ে বয়ে গেল, কিন্তু সে কিছু বলেই আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে নীলা ফোন কেটে ধীরে ধীরে রুমে ফিরল। অভ্রকে ঘুমিয়ে থাকতে দেখে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল ও। তার মুখের দিকে তাকালো। এই মানুষটা কি সত্যি এমন অপরাধ করতে পারে, নাকি কেউ ভুল বুঝেছে? নীলা বিছানার এক কোণে শুয়ে পড়ল। দুজনের মাঝখানে ফাঁকা একটা জায়গা। এদিকেও সন্দেহে ভরা স্ত্রী, অন্যদিকে অজানা আশঙ্কায় ঘুমন্ত স্বামী। রাত আরও গভীর হলো, কিন্তু ঝড় সেটা এখনও আসেনি। সকালবেলার আলো জানলা ভেদ করে রুমে ঢুকেছে। অভ্র ঘুম ভাঙলো একটু দেরিতে। পাশে তাকিয়ে দেখলো নীলা আগেই উঠে গেছে। গত 2 দিনের কথা মনে পড়তেই সে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বলল, শুধু শুধু 2 দিন ধরে মুড খারাপ করে রাখছি। রাগ করে কী লাভ হলো? ও তো আরও দূরে চলে যাচ্ছে। না, এভাবে হবে না, আবার আগের মতো হতে হবে। সে বিছানায় বসে চুলে হাত চালালো। তার স্বভাবটাই এমন, রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না। রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ আসছে। নীলা ব্যস্ত হয়ে নাস্তা বানাচ্ছে, মুখে কোনো কথা নেই। অভ্র চুপচাপ গিয়ে দরজার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে রইল ও। তারপর হঠাৎই গলা ছেড়ে বলল, এই যে ম্যাডাম, সকালের সূর্যের থেকেও বেশি উজ্জ্বল দেখাচ্ছে আজ আপনাকে। কাজ আছে, নাটক করবে না। আরে নাটক না, সিরিয়াস বলছি। আপনার রাগী মুখটা দেখলেই তো আমার দিন শুরু হয়। তুমি কি কখনো সিরিয়াস হতে পারো না? পারি তো, কিন্তু আপনি সুযোগ দেন কই? নীলার চোখে বিরক্তি স্পষ্ট। সে চা এগিয়ে দিয়ে বলল, নাও, খেয়ে অফিসে যাও। অভ্র কাপ নিতে গিয়ে ইচ্ছে করেই তার আঙুল ছুঁয়ে দিল। নীলা তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। এসব বন্ধ করবে। কি বন্ধ করব? নিজের বউকে একটু ছোঁয়া। সকালে মাথা গরম করবে না। জানেন, 2 দিন আপনার সাথে কথা না বলে বুঝেছি আমার রাগ আপনাকে না নিজেকেই কষ্ট দেয়। তাই ঠিক করেছি আবার আগের মতো হব। তার গলায় আন্তরিকতা ছিল, কিন্তু নীলার মনে এখনো সন্দেহের ছায়া। মেহরিনের কান্না তার কানে এখনো বাজছে। সে ঠান্ডা গলায় বলল, আগের মতো হওয়ার আগে মানুষটা কেমন ছিল সেটা ভেবে দেখো। অভ্র থমকে গেল এক মুহূর্ত, তারপর আবারও জোর করে হাসল। আচ্ছা ঠিক আছে, আজকে অফিস থেকে ফেরার সময় আপনার পছন্দের ফুচকা নিয়ে আসব, তখন দেখি রাগ থাকে কিনা। দরকার নেই। দরকার আছে, কারণ আমি চাই আপনি হাসুন। নীলা কিছু বলল না, সে শুধু নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। অভ্র বুঝতে পারছে দুষ্টুমি দিয়ে সব ঠিক করা যাবে না, কিন্তু সে জানে না তার অজান্তেই তার বিরুদ্ধে তৈরি হচ্ছে এক ঝড়। সকালবেলার টান টান পরিবেশ, কিন্তু অভ্র শেষমেশ অফিসে চলে এসেছে। যাওয়ার আগে টেবিলে বসে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে নিল ও। নীলা খুব একটা কথা বলেনি, তবে আগের মতো ঝগড়াও করেনি। অভ্র মনে মনে বলল, ঠিক আছে, সময় লাগুক, আমি আবার সব আগের মতো করে ফেলবো। তার স্বভাবটাই এমন, কষ্ট পেলেও চুপ হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ না। অফিসে ঢুকতেই আগে সেই চেনা পরিবেশ, কম্পিউটারের শব্দ, কিবোর্ডের টিপটাপ, সহকর্মীদের হাসাহাসি। অভ্র দরজা ঠেলে ঢুকেই বলল, এই যে সম্মানিত কর্মচারী বৃন্দ, বস আসছে, সবাই দাঁড়িয়ে সালাম দেন। কয়েকজন হেসে উঠল। 2 দিন যে মানুষটা চুপচাপ ছিল, আজ আবারও আগের মতো চনমনে। সে নিজের কেবিনে গিয়ে ফাইল খুলে বসলো, কিন্তু 5 মিনিট পরই উঠে অন্যদের ডেস্কে গিয়ে দাঁড়ালো। এই রাফি, টাচ করছিস নাকি ফেসবুকে ঘুরতেছিস? আগে নিজের স্ক্রিনটা দেখ ভাই, তোরটাই তো মিনিমাইজ করা। বসের সুবিধা আছে, আমরা মালিক টাইপ মানুষ। অফিসে আবারও হাসির রোল পড়ে গেল। রাফি চেয়ার ঘুরে অভ্রের দিকে তাকিয়ে বলল, এই তো আগের ফর্মে ফিরে এসেছিস। 2 দিন আগে তো এমন মুখ করেছিলি যেন দেশ দেউলিয়া হয়ে গেছে। আরে ধর, লাইফে টেনশন থাকবেই, কিন্তু টেনশনকে যদি মাথায় বসাই তাহলে তো জীবনটাই শেষ। নীলার সাথে ঠিক হয়েছে? ঠিক না হলেও ঠিক করে ফেলবো। আমি না থাকলেও লাইফটাই বোরিং হয়ে যাবে। আত্মবিশ্বাস দেখ ভাই, বউ রাগ করলে ভয় পাই না, বরং
মজা লাগে, রাগী মুখটা বেশি সুন্দর লাগে। কথা বললেও তার ভেতরে কোথাও একটা অস্বস্তি আছে। গত রাতের আদো ঘুমে শোনা ফিসফিসানি মনে পড়ে যাচ্ছে। ইলা কারোর সাথে কথা বলছিল, কেন এত দূরে সরে যাচ্ছে, কিন্তু সে মাথা ঝাঁকিয়ে ভাবনাটা সরিয়ে দিল। না, অযথা সন্দেহ করে লাভ নেই। সে আবারও সহকর্মীদের সাথে হাসতে লাগলো। ফাইল নিয়ে দৌড়ঝাঁপ, কারোর কফি চুরি করে খাওয়া, কারোর চেয়ারে পেন লুকিয়ে রাখা, সব মিলিয়ে অফিস আবারও জমে উঠল। রাফি দূর থেকে তাকিয়ে বলল, এই অব্রটাই ভালো লাগে। কেউ জানে না এই হাসির আড়ালে কতটা অনিশ্চয়তা লুকিয়ে আছে। অব্র ভাবছে সে সব ঠিক করে ফেলবে, আর ওদিকে নীলা ভাবছে সে সত্য উদ্ঘাটন করবেই। দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে, একজন দুষ্টুমি দিয়ে সম্পর্ক বাঁচাতে চায় আর অন্যজন সত্য খুঁজে বিচার করতে চায়। ঝড় এখনও জমেছে। সন্ধ্যা নামতেই শহরের বাতাসে হালকা শীতলতা। অফিস শেষে অভ্র আজ সরাসরি বাসায় ফেরেনি। পথে তার মনে পড়েছে সকালের ফুচকার কথা। সে রাস্তার পাশে পরিচিত দোকান থেকে নীলার পছন্দের ফুচকা প্যাক করে নিল। মনে মনে বলল, দেখি আজ রাগ কতক্ষণ থাকে। অভ্র ফুচকা নিয়ে বাসায় ফিরল। বাসার দরজা খুলতেই সে ডাক দিল, জান, আমি এসেছি। নীলা ড্রয়িং রুমেই বসেছিল, হাতে ফোন। চোখে তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। অভ্র প্যাকেটটা টেবিলে রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, আপনার প্রিয় জিনিস হাজির, একদম টাটকা ঝাল এক্সট্রা। রাখো। কোনো হাসি নেই, কোনো আগ্রহ নেই। অভ্র একটু থমকালো, কিন্তু হাল ছাড়ল না। সে প্লেট সাজিয়ে এনে নীলার সামনে ধরল। খাও, না খেলে কিন্তু আমি রাগ করব। নীলা চুপচাপ একটা তুলে মুখে দিল। না ভালো বলল না খারাপ, শুধু খাচ্ছে। অভ্র তার মুখের দিকে তাকিয়ে রইল। কেমন হয়েছে? ভালো। এই এক শব্দের উত্তরগুলো যেন অভ্রের বুকের ভেতরে খচখচ করছে। তবু সে হাসল। চলো বাইরে যাই, একটু হাঁটি। না। কেন? ইচ্ছে নেই। আচ্ছা বাইরে না যাই, তাহলে ছাদে যাই, চলো। যেতে চাই না বলেছি তো। অভ্র এবার ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। তার চোখে আবারও সেই পুরনো দুষ্টুমি। তুমি না গেলে আমি কিন্তু জোর করব। ট্রাই করে দেখো। কথা শেষ হতেই অভ্র আচমকা তাকে কোলে তুলে নিল। নীলা তো হতভম্ব প্রায়। এই নামাও আমাকে, কি করছো? বউকে কোলে নেওয়া অপরাধ নাকি? আমাকে নামাও বলছি। এত রাগ করলে কিন্তু আরো বেশি কোলে নেব। ছাদে উঠে হালকা বাতাস তাদের চুল উড়িয়ে দিল। অভ্র নীলাকে ধীরে নামিয়ে দিল। চারপাশে সন্ধ্যার আকাশ, দূরের শহরের আলো। অভ্র কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে বলল, ও জানো, তোমার সাথে এমন করে দাঁড়াতে পারলেই আমার ভালো লাগে। ঝগড়া থাকুক, রাগ থাকুক, তবু তুমি পাশে থাকো। নীলা মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। তার ভেতরে এখনো ঝড়। অভ্র ধীরে তার হাত ধরতে গেল। নীলা সরিয়ে নিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু দূরত্ব এখনো রয়েই গেছে। অভ্র চেষ্টা করছে হাসি দিয়ে সব ঠিকঠাক করতে, আর নীলা সে এখনো সত্যের অপেক্ষায়। ছাদের উপরে হালকা বাতাস বইছে, দূরের আকাশে আধো চাঁদ। চারপাশে নিস্তব্ধতা, শুধু দুজন মানুষের জমে থাকা না বলা কথার ভার। অভ্র কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎই এগিয়ে এসে দুই হাত দিয়ে নীলার মুখটা আলতো করে ধরে ফেলল। নীলা অবাক হয়ে তাকালো। অভ্র ধীরে গভীরভাবে তার ঠোঁটে চুমু দিল। চুমুটাতে দুষ্টুমি ছিল না, ছিল কেমন একটা অস্থিরতা। চুমু দিয়েই অভ্র নিচু গলায় বলল, 2 দিন জোর করে ঘনিষ্ঠ হয়েছি বলে রাগ করে আছো? কথাটা বলার সময় তার চোখে সত্যি অপরাধ বোধের ছায়া। নীলা শক্ত গলায় বলল, না। তাহলে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর হঠাৎই যেন বাঁধ ভেঙে গেল। নীলার চোখে আগুন জ্বলে উঠল। লজ্জা করে না তোমার একজনের সাথে ভালোবাসার নাটক করে আরেকজনকে বিয়ে করতে? কি বলছো এসব? একদম ভালো সাজার নাটক করবে না অব্র। তুমি কি বোঝাতে চাইছো? তোমার মুখোশ খুলে দিব আমি। ছাদের উপরে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ, একজন অভিযোগের আগুন জ্বলছে, অন্যজন সম্পূর্ণ বিভ্রান্ত। অভ্র ধীরে বলল, পরিষ্কার করে বলো নীলা, আমি কিছুই বুঝছি না। নীলার বুক ওঠানামা করছে। মেহরিনের কান্না, তার কথা, তার ভয়, সব মনে পড়েছে ওর। বুঝতে হবে না, খুব শীঘ্রই বুঝে যাবে। আমার বিরুদ্ধে কি শুনেছ?
কে কি বলেছে? সত্যি কথা শুনেছি, আর সেই সত্যি যদি প্রমাণ হয় আমি তোমাকে এক মুহূর্তও ছাড়বো না। অভ্র কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তার চোখে এখন দুষ্টুমি নেই, শুধু গভীর বিস্ময় আর কষ্ট। অভ্র ধীরে বলল, আমি যদি নির্দোষ হই? সেটা সময় বলবে, না জেনে তো কিছু বলছি না। ছাদের বাতাসটা হঠাৎই ভারী হয়ে উঠেছে। দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে, একজনের চোখে আগুন তো আরেকজনের চোখে বিস্ময়। অভ্র ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কে এত বড় কথা বলেছে আমার নামে? মিথ্যা তো বলিনি। মানে? নাটক করো না। আমি মিথ্যা বলিনি, কারণ আমি বিয়ের আগেই তোমাকে ভালোবাসতাম, আর কাউকে না। মা যখন প্রথম তোমার ছবি দেখালো আমি কোনো প্রশ্ন করিনি, কারণ আমি আগেই তোমাকে চিনতাম। আমি রাজি হয়েছিলাম এক মুহূর্ত দেরি না করে, কারণ আমি ভেবেছিলাম যাকে এতদিন ধরে ভালোবাসি তাকেই তো পাচ্ছি। তাহলে মেহেরিন কে? কোন মেহরিন? আমার বান্ধবী মেহেরিন। অভ্র কিছুক্ষণ স্তব্ধ, তারপর হঠাৎই যেন কিছু মনে পড়ল ওর। সে একটু ভেবে বলে উঠল, আরে আমি তো ওকেই বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। ওই তো বলেছিল আমি তোমার সাথে নীলার রিলেশন করে দিব। আমাদের তো প্রতিদিন কথা হতো মেসেজে, কলে, তোমার মনে নেই? আমি কখনো তোমার সাথে কথা বলিনি, ওটা মেহেরিন ছিল। কয়েক সেকেন্ডে নিস্তব্ধতা, বাতাস থেমে গেছে যেন। অভ্রর মুখে অবিশ্বাস। কি বলছো? মানে এতদিন আমি যার সাথে কথা বলেছি সে তুমি না? না, আমি না। অভ্র পেছনে এক পা সরে গেল, তার মাথায় যেন বজ্রপাত হলো। অভ্র ফিস ফিস করে বলল, তাহলে? সব কিছু যেন একসাথে মিলতে শুরু করলো। মেরিন যে বলেছিল সে সাহায্য করবে, যে বলেছিল সে নীলাকে রাজি করাবে, যে এতদিন মেসেজে নীলা সেজে কথা বলতো, অভ্র দুই হাত দিয়ে মাথা চেপে ধরল। মানে আমি এতদিন, আল্লাহ, আমি তো ভাবতাম তুমি কথা বলছো। নীলার বুক ধকধক করছে, তার সন্দেহ, তার রাগ সব এখন অন্যদিকে মন নিচ্ছে। তাহলে যে ভালোবাসার কথা, যে মেসেজ, যে দেখা করার কথা? আমি তো সব সময় বলেছি আমি তোমাকে ভালোবাসি। ওই তো বলতো তুমি লজ্জা পাচ্ছ, তাই সরাসরি কথা বলছো না। সত্যি আর ভুল বোঝাবুঝি একসাথে জট পাকিয়ে গেছে। নীলা ধীরে বলল, তাহলেও কেন বলছে তুমি ওর সাথে সম্পর্ক করেছিলে? কারণ আমি যখন বুঝলাম কিছু তো গড়বড় হচ্ছে, আমি সব বন্ধ করে দেই। আমি কখনো কারোর সাথে প্রেম করিনি তোমাকে ছাড়া। ছাদের নীরবতা এখন আর আগের মতো না। এখানে এখন বিস্ময়, ধাক্কা আর এক নতুন সত্যের ইঙ্গিত। যদি সত্যি মেহরিন নিজেকে নীলা সাজিয়ে কথা বলে থাকে, তাহলে এই পুরো ঝড়টা কি ভুল পরিচয়ের? নীলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার প্রতিশোধের আগুন ধীরে ধীরে প্রশ্নে বদলে যাচ্ছে। আর অভ্র, সে প্রথমবারের মতো বুঝতে পারছে এই খেলাটা তার অজান্তেই কেউ খেলেছে। ছাদের বাতাস এখন আর ঠান্ডা লাগছে না, দুজনে নিঃশ্বাসটা প্রচণ্ড ভারী। সত্যি যেন এক ধাপ সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু পুরোটা এখনো স্পষ্ট না। নীলা ধীর চোখে তাকিয়ে বলল, তাহলে মেহেরিন প্রেগনেন্ট কিভাবে? আমি কি করে জানবো? আমি তোমাকে ভালোবাসি, ওর সাথে এসব করব কোন দুঃখে? সত্যি কিছু করো নাই অব্র? প্রশ্ন ছিল শেষ পরীক্ষা। এক সেকেন্ডে দেরি না করে অভ্র হঠাৎই নীলাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরল। তার আলিঙ্গনে শক্ত ও মরিয়া। নীলা হকচকিত। অভ্র তার ঠোঁটে গভীর চুমু দিয়ে ফিস ফিস করে বলল, না জান আমি কেন করব এসব? ও মিথ্যা বলছে। নীলা তার বুকের ভেতরে অভ্রের ধুকপুকানি শুনতে পাচ্ছে। এটা কি মিথ্যার শব্দ নাকি আতঙ্কের? অভ্র আবারও বলল, আমার মনে হয় ও নিজেই আমাকে পছন্দ করত। তুমি সেজে কথা বলেছে। আমি ভেবেছি তুমি। যখন বুঝলাম সব কিছু গড়বড়, আমি বন্ধ করে দেই। আর এখন হয়তো প্রেগনেন্টের নাটক করছে, যাতে তুমি আমাকে ছেড়ে দাও। শব্দগুলো বাতাসে ভেসে রইল। নীলার ভেতরে আবারও ঝড়। সে ধীরে ধীরে বলল, তুমি কি প্রমাণ দিতে পারবে তুমি নির্দোষ? আমি যা বলছি ওটাই প্রমাণ। শুধু কথা দিয়ে সব হয় না। দুজন আবারও মুখোমুখি দাঁড়ালো। একদিকে ভালোবাসার দাবি তো অন্যদিকে বিশ্বাসের সংকট।
অভ্র ধীরে ধীরে বলল, তুমি যদি বলো আমি ওর সামনে গিয়ে সব ক্লিয়ার করব। হ্যাঁ, সামনে বসেই কথা হবে। সত্যি এখন মুখোমুখি দাঁড়াবে, অভিযোগ আর প্রতীক্ষার মাঝখানে বসবে তিনজন মানুষ। তখনই বোঝা যাবে কি সত্যি, কে অভিনয় করছে আর কার ভালোবাসা সত্যিকারে। এই রাতের পর সব কিছু বদলে যেতে পারে। ছাদ থেকে নেমে দুজনেই চুপচাপ রুমে ঢুকলো। রাত অনেক হয়েছে, ঘরের ভেতরে হালকা আলো। নীলা বিছানার একপাশে বসে আছে, চোখে চিন্তার ছাপ। অভ্র দরজা বন্ধ করে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। আজ তার চোখে অদ্ভুত দৃঢ়তা। অভ্র ধীরে বলল, একটা কাজ করো, তুমি এখনই মেহরিনকে ফোন দাও। এখন? হ্যাঁ বলো তুমি আমাকে ডিভোর্স দিতে রাজি, সব রেডি। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। অভ্র একটু এগিয়ে এসে কণ্ঠ কঠিন করে বলল, দেখো রিয়াকশন, কাঙ্ক্ষিত জিনিস পেলে মানুষ যেমন প্রতিক্রিয়া দেয় ওরটা তেমন হয় কিনা দেখো। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তার মনে দ্বিধা। কিন্তু তারপর ফোনটা তুলে নিল। মেহরিনের নাম স্ক্রিনে জ্বলছে। কল গেল, ওপাশ থেকে দ্রুত রিসিভ হলো। মেহরিন কণ্ঠে উৎকণ্ঠতা। হ্যালো নীলা, এত রাতে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অব্রকে ডিভোর্স দিব, সব রেডি করেছি। ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর মেহরিন কণ্ঠ বদলে গেল। আত্মহারা খুশি লুকাতে পারল না ও। সত্যি? তুই সত্যি বলছিস? আমি জানতাম তুই আমার জন্য এটা করবি। তুই সত্যি বন্ধু, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি আমি বাঁচবো নীলা। আমি বাঁচবো? শব্দটা অদ্ভুতভাবে কানে বাজল। নীলা ধীরে বলল, এত খুশি হচ্ছিস কেন? না মানে, আমি ভেবেছিলাম তুই হয়তো আমার কথা বিশ্বাস করবি না। এখন অন্তত আমার সন্তানের একটা পরিচয় হবে। নীলা ফোনটা স্পিকার করেনি, কিন্তু অভ্র তার মুখের অভিব্যক্তি দেখে সব বুঝেছে। খুশি, স্বস্তি, এত দ্রুত নীলার গলা ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, কাল কথা হবে। দেখলে? নীলা চুপ, তার ভেতরে নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে। একজন সত্যি কষ্টে থাকলে এভাবে খুশি হয়, নাকি অন্য কোনো হিসাব লুকিয়ে আছে? অভ্র কাছে এসে ধীরে বলল, এখনো কি আমার উপরে সন্দেহ আছে? নীলা সরাসরি উত্তর দিল না। আজকে রাতটা একটা নতুন মোড় এনে দিল। সন্দেহের তীর ঘুরে অন্যদিকে ইঙ্গিত করছে, কিন্তু সত্যি এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। আগামীকাল পরের দিন সকালে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকেছে। নীলা নিজেকে জোর করে শান্ত করে তুলল, কারণ আজ তাকে মেহরিনের সঙ্গে দেখা করতে হবে। সে রেস্টুরেন্টে চলে গেল মেহরিনের সাথে দেখা করতে। নীলা একটু কড়া কণ্ঠে বলল, সব কাগজ রেডি, আমি অব্রকে ডিভোর্স দিব। সত্যি? তুই তোর সিদ্ধান্ত চূড়ান্ত? হ্যাঁ, আর কিছু বলার দরকার নেই। তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি অভ্রকে নিয়ে বাঁচবো। চল, আগে তোকে ডাক্তার দেখিয়ে আসি, দেখি বাচ্চা কেমন আছে। দরকার নেই নীলা, আমি ভালো আছি। আরে চল, আমিও দেখি। তুই রাজি না হলে আমি নিজেই চেক আপ করবো। মেহরিন দমে গেল। ঠিক সেই মুহূর্তে অভ্র এসে উপস্থিত হলো। তার চোখগুলো অবাক আর সন্দেহে ভরা। কি হচ্ছে নীলা, তুমি কি করছো? মেহরিন ভয় পেয়ে গিয়েছে, যেন চুরি ধরা পড়ে গেছে ওর। কিন্তু অভ্র চোখ দেখতে পারছে মেহরিন সত্যি প্রেগনেন্ট নয়। অভ্র ধীরে ধীরে নীলার দিকে তাকালো। নীলা, তুমি চেক আপ করতে যাচ্ছ কেন? আমি চাই সবকিছু পরিষ্কার হোক। মেহরিন ভয়ে অভ্রকে দেখে কেঁপে উঠল। তার মনে হলো ওর সবটা নাটক ধরা পড়ে গেছে। অভ্র ধীরে এগিয়ে এলো। রেস্টুরেন্টের বাতাস যেন হঠাৎই জমে গেল। অভ্র চোখে ক্ষোভার বগরামি নিয়ে ধীরে ধীরে মেহরিনের দিকে তাকালো ও। মেহরিন, তো তুমি প্রেগনেন্টই নও, তাহলে কি চেক আপ করাবে? মিথ্যা বলছো কেন অভ্র? আমি আমি তোমার সন্তানের মা। একদম নাটক করবে না, পুলিশের কাছে তুলে দিব কিন্তু। না অভ্র, আমি আমি তোমাকে ভালোবাসি, তাই তাই তোমাকে পেতে এসব নাটক করেছি। তার চোখে বেদনা, তার কণ্ঠে আতঙ্ক। অভ্রের চেহারায় রাগ আরও বেড়ে গেল। নীলা হঠাৎই পাশে এসে থাপ্পড় মেরে বলল, আমার ভালো মানুষের সুযোগ নিলি, তোকে কখনো ক্ষমা করব না।
মেহেরিন তো হতবাক হয়ে চোখ বড় করে তাকালো। নীলা ভেতরের ক্ষোভ আর ধ্বংসের আগুন নিয়ে বাড়ি চলে গেল। মেহেরিন কেঁদে কেঁদে চলে গেল। অভ্র এখন অস্থির, চোখে কিছুটা আফসোস, কিন্তু রাগ সামলাতে পারছে না ও। রাত গভীর, ঘরের বাতাসটা এখন শান্ত, কিন্তু দুই হৃদয়ের ভিতরে আগুন। অভ্র রুমে ঢুকতেই নীলা ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। নীলার চোখে পানি নিয়ে ধীরে ধীরে বলল, আমাকে ক্ষমা করো অব্র, আমার সাথে মিথ্যা কথার কারণে আমি তোমার সাথে বাজে ব্যবহার করেছি। জান, একবার বিশ্বাস করতে পারেন তো? আমি অন্ধ হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করো। আমি রাগ করিনি জান, কখনোই করিনি। নিস্তব্ধতা ভেঙে আসে দুজনের নিঃশ্বাসের শব্দ। অভ্র ধীরে ধীরে নীলাকে কোলে তুলে বিছানায় বসালো। তার চোখে ভালোবাসা, ভেতরে উষ্ণতা। অভ্র ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে করতে বলল, আমি শুধু তোমাকে চাই, আর কেউ নয়। নীলা আর প্রতিরোধ করতে পারল না। সে চোখ বন্ধ করে আবেগের সাথে ভালোবাসা গ্রহণ করলো। দুজনের নিঃশ্বাস মিলেছে, হৃদয়ও মিলেছে, আর পুরো ঘর যেন প্রেমের স্রোতে ভেসে যাচ্ছে। রাতে তারা একে অপরের সঙ্গে রোমান্টিকভাবে হারিয়ে গেল। সেই ঘুম, সেই আলিঙ্গন, সেই চুম্বন, সব মিলিয়ে আজ রাগ আর সন্দেহের অবসান। নীলা আর অভ্র একে অপরের শরীরে শান্তি আর সুখের মধ্যে হারিয়ে গেল। রাত শেষ হলেও তাদের ভালোবাসা নতুন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল।